আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লাইভ লেকচারে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো এসএসসি 24 কিংবা 25 ব্যাচের জুনিয়র যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, অর্থাৎ এসএসসি 24 স্পেশাল বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস অন জুলজি সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট পার্ট হাইড্রা। কেমন? তো আমরা জানি জুলজির সেকেন্ড চ্যাপ্টারের তিনটে পার্ট রয়েছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রিমাচ। ওকে, তো তিনটে পার্টকে আমরা তিন দিন আলাদা ক্লাসের মাধ্যমে সলভ করব। এক ক্লাসে আসলে তিনটা পার্ট একত্রে নিলে সেটা হচ্ছে অনেক বড় হয়ে যায়। দ্যাটস ওয়াই আজকে হচ্ছে শুধু আমরা হাইড্রাটা নিয়ে আলোচনা করব। হাইড্রার শুধুমাত্র এমসিকিউ গুলো নিয়ে, স্পেশালি প্রিভিয়াস বোর্ডে আসা এমসিকিউ গুলা আমরা হচ্ছে ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করব, যেন তোমাদের সময় বা তোমরা যখন এসএসসি 24 পরীক্ষা দিবে বা 25 বা তার পরবর্তী ব্যাচ যখন পরীক্ষা দিবে, যেন তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু অবগত হতে পারো, পাশাপাশি কোশ্চেনের আনসার করার ট্রিক্সগুলো নিয়ে একটু হচ্ছে তোমরা আপডেট থাকতে পারো। কেমন? তো যারা লাইভে আছো কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবে। আমি শেষবারের মধ্যে বলছি, আমি এখন হচ্ছে ক্লাসটা শুরু করব। আর টুটুলস একাডেমির অ্যাডমিন প্যানেলে যারা আছো তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, আর গ্রুপগুলোতে একটু লাইভটা দিয়ে দাও। কেমন? তো সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমি এখন শুরু করব। ওকে, 4 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক, ইনশাল্লাহ এখন শুরু করতেছি। ওকে, তো আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ওকে ওকে হ্যাঁ, আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ওয়ান শট এমসিকিউ অন হাইড্রা। কেমন? তো হাইড্রা আমরা অনেকের কাছে হাইড্রা খুবই প্রিয় একটা চ্যাপ্টার, কারণ হাইড্রা অনেকে বলে অনেক ছোট, আবার অনেকে বলে হচ্ছে অনেকের কাছে আবার একটু প্যারাডক্স চ্যাপ্টার, আবার অনেকের কাছে এটা অনেকটা সহজ। আচ্ছা আচ্ছা, যাই হোক, সহজ কঠিন মিলিয়ে হচ্ছে একটা অধ্যায়। তো এই যে হাইড্রা, এই হাইড্রার উপর বেসিস করে আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা সাজিয়েছি। প্রথমে আজকে আমরা হাইড্রার মেইন এমসিকিউ গুলো, যেগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস বোর্ডে চলে আসছে, সেই এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবো। কেমন? ওকে, তো যদি একটু আমি প্রথম থেকে আগাই, দেখি প্রথমে কি এমসিকিউটা রয়েছে। যে দেখো, 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, ওকে সবকিছু ঠিকঠাক আছে না? হ্যাঁ, ওকে, একটু শেয়ার দিয়ে দিস আর একটু শেয়ার দিস। ওকে, তো যদি প্রথম প্রশ্নটা যদি দেখি আমি, যে কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? যার লাইভ আছে আনসার দাও তো। কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? হাইড্রাকে কেন অমর প্রাণী বলা হয়? কোন কোষের কারণে? আমরা জানি হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতা রয়েছে, তাই না? অর্থাৎ তুমি যদি কোনো একটা হাইড্রাকে কেটে ফেলো, আমরা জানি যে কোনো একটা প্রাণীকে ধরো তুমি অর্ধেক বরাবর কেটে ফেললা, হ্যাঁ, যে কোনো একটা ধরো একটা গরু ধরলা, অর্ধেক বরাবর কেটে ফেলো, তাহলে কি হবে? গরুটা মারা যাবে। বাট তুমি হাইড্রাকে যদি অর্ধেক বরাবর কেটে ফেলো, বা তাকে যদি তুমি যে কোনো অংশে কাটো, সে কিন্তু কি করতে পারবে? তার হারিয়ে যাওয়া অংশকে সে পুনরায় সে পুনরায় তৈরি করে নিতে পারবে, বা তার রিজেনারেশনের একটা পাওয়ার রয়েছে। আর আমরা জানি হাইড্রা রিজেনারেশন পাওয়ার বা পুনরুৎপত্তি ক্ষমতা কেন রয়েছে? কারণ তার ভিতরে, তার দেহে এক ধরনের কোষ রয়েছে। কি কোষ? সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কেমন? তাহলে ইন্টারস্টিশিয়াল কোষটা কি করবে? হাইড্রার কোনো দেহের কোনো একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো একটা অংশ হারিয়ে যায়, সেই ইন্টারস্টিশিয়াল কোষটা সেই দেহ কোষে পরিণত হয়ে পরবর্তীতে সে সেই হারানো অংশটা প্রতিস্থাপন করে ফেলবে। কেমন? তাহলে যদি কোশ্চেন হয় কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। বুঝতে পারছি? আনসার কি হবে? আনসার হবে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়। কেমন? ওকে, আচ্ছা, আমি একটু পেজটা সরিয়ে নিচ্ছি ডান পাশে, যাতে একটু দেখতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, যে হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে? দেখো, হাইড্রার কোন নেমাটোসিস্টে ফেনল থাকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর হচ্ছে এই নেমাটোসিস্ট নিয়ে এই একটা কোশ্চেনই কিন্তু করে, যে তোমার ধরো যদি তোমাকে বলে যে হাইড্রার নেমাটোসিস্টে একটা বিষাক্ত তরল থাকে, তার নাম কি? হিপনোটক্সিন। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে। বাট এখানে কোশ্চেনটা করছে হাইড্রার কোন নেমাটোসিস্টে তরল থাকে, ফেনল থাকে। আচ্ছা, আমরা জানি হাইড্রার এই যে কোন নেমাটোসিস্ট বলছে, তার মানে কি হাইড্রা আরো নেমাটোসিস্ট আছে? হ্যাঁ, হাইড্রাতে টোটাল প্রায় কয় ধরনের? 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে, তাই না? আমরা জানি হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে। কি কি নেমাটোসিস্ট রয়েছে হাইড্রাতে? স্ট্রেপ্টোলিন, তারপর হচ্ছে কি ভলবেন বা ড্যাসমোনিয়াম, স্টেরুলিন গ্লুটিনেন্ট, আর হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। কেমন? 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রাতে রয়েছে। তার মধ্যে আদর্শ নেমাটোসিস্ট হচ্ছে পেনিট্রেন্ট, যেটাতে কি থাকবে? যেটাতে হচ্ছে হাইড্রার ফেনল থাকবে। অর্থাৎ এই পেনিট্রেন্ট বা আদর্শ নেমাটোসিস্টের ভিতরে থাকবে হচ্ছে হাইড্রাতে হিপনোটক্সিন থাকবে। কি থাকবে? হিপনোটক্সিন। ওকে, হিপনোটক্সিন। আর হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন হচ্ছে কি দিয়ে তৈরি? একটা হচ্ছে হিপনোটক্সিন ফেনল দিয়ে তৈরি,
পাশাপাশি কি দিয়ে তৈরি, পাশাপাশি হচ্ছে আমিষ বা প্রোটিন দ্বারা তৈরি। ওকে, আমিষ বা প্রোটিন দ্বারা তৈরি। তা যদি তোমাকে কোশ্চেন করে হাইড্রা কোন নেমাটোসিস্টে ফেনল থাকে, তাহলে আনসার কি হবে, পেনিট্রিয়েন্টে ফেনল থাকে। আর সেজন্যই পেনিট্রিয়েন্টকে কি বলা হয়, পেনিট্রিয়েন্টকে বলা হয় হাইড্রার আদর্শ নেমাটোসিস্ট। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, যে একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কি হবে। আচ্ছা, একবার ব্যবহৃত, এই যে দেখো আমরা যখন একটা হাইড্রা শিকার করার জন্য তার নেমাটোসিস্ট ব্যবহার করবে, একটা নেমাটোসিস্ট এর সূত্রক যখন হাইড্রা কোনো শিকারের উদ্দেশ্যে নিক্ষেপ করবে, পরবর্তীতে কি হবে, পরবর্তীতে কি সেই সূত্রকটা হাইড্রা দিয়ে আবার ফিরে আসবে, আবার পুনরায় ব্যবহার করতে পারবে, নাকি আসলে হবেটা কি, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। আসলে একবার ব্যবহৃত নেমাটোসিস্ট হাইড্রা সেটা পুনরায় ব্যাক নিতে পারে না। সেটা কি করতে হবে, সেটাকে হচ্ছে সে ব্যবহৃত হয়ে যায়, পরবর্তীতে তাকে কি করতে হবে, তাকে সেটাকে গলৎকরণ করে ফেলতে হবে, নিজের ভিতরে নিয়ে সেটাকে আবার অন্তঃকোষীয় পরিপাক করে ফেলতে হবে। কেমন? তাহলে 3 নম্বরটা আনসার কি হবে, 3 নম্বরটা আনসার হবে এই যে দেহে পরিপাক করে ফেলবে। তাহলে হাইড্রা একবার নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ করার পরে সেই নেমাটোসিস্টের সূত্রকটাকে সে তার দেহের ভিতরে টেনে নিয়ে সেটাকে পরিপাক করে সেই নেমাটোসিস্ট থেকে পুনরায় সে আবার কি নিবে, তার পুষ্টি উপাদানগুলো সে গ্যাদার করে নিয়ে নিবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা যদি দেখি, নিচে কোন প্রাণীটি অরীয় ভাবে প্রতিসম। আচ্ছা, অরীয় প্রতিসম প্রাণী এক্সাম্পল কি, গত ক্লাসে আমি হচ্ছে যে প্রথম অধ্যায়টা যখন ছিল, জুলজি ফার্স্ট চ্যাপ্টার ছিল, সেখানে আমরা অরীয় প্রতিসমতা নিয়ে বিস্তারিত পড়ছি, তাই না? আমরা জানি অরীয় প্রতিসমতা কাদের দেখা যায়, একটা নেমোনিক্স বলছিলাম, ওরে আনমো না জলে হারায়ও না, হাইড্রা, সি অ্যানিমন আর জেলিফিশ, এই 3 ধরনের প্রাণীতে কি দেখা যায়, অরীয় প্রতিসমতা দেখা যায়। ওকে, তাহলে বলছে নিচে কোনটিতে অরীয় ভাবে প্রতিসম, তাহলে অরীয় ভাবে প্রতিসম কোনটা, আনসার হচ্ছে হাইড্রা। দেখো চট্টগ্রাম বোর্ড 2019 কোশ্চেন, কত সহজ কোশ্চেন, বুঝতে পারছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, 5 নম্বর কোশ্চেনটা, নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়। দেখো এর চেয়ে সহজ কোশ্চেন কি আসলে হয়, এর চেয়ে সহজ কোশ্চেন হতে পারে না। নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায় বলো তো, নিডোসাইট কোথায় পাওয়া যায়, নিডোসাইট কোষ হচ্ছে হাইড্রাতে পাওয়া যায়, তাই না? হাইড্রার কোথায় পাওয়া যায়, হাইড্রার এপিডার্মিসে নিডোসাইট কোষ থাকে। কেমন? আচ্ছা, তারপর 6 নম্বর কোশ্চেনটা যদি দেখি, ভলভেন্টের বৈশিষ্ট্য কোনটা। আচ্ছা, ভলভেন্টের বৈশিষ্ট্য হচ্ছে, ভলভেন্টের কি থাকে, বারবিউল থাকে না, বারবিউল থাকে না, শ্যাফট থাকে না, এটা হচ্ছে ভুল। কেন? কারণ হচ্ছে শ্যাফট থাকে, সূত্র ক্ষুদ্র কাটা বিদ্যমান না, ভলভেন্টের সূত্র কাটা থাকে না, সেটা কর্কের মূলত পেঁচানো থাকে। তাহলে আনসার কি হবে, এই যে সূত্রকের অগ্রভাগ বদ্ধ থাকে। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত। কোন ধরনের নেমাটোসিস্টের সূত্রক চাবুকের ন্যায় কাঁটাযুক্ত, এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের বইতে যে 4 ধরনের নেমাটোসিস্টের বর্ণনা আছে, 4 ধরনের নেমাটোসিস্টের, তার ভিতরে দেখবা তুমি যখন স্ট্রেপ্টোলিন গ্লুটিনিন যেটা পড়বা, হ্যাঁ 3 নাম্বার যেটি স্ট্রেপ্টোলিন গ্লুটিনিন, সেখানে একটা লাইন দেখবা যে স্ট্রেপ্টোলিন গ্লুটিনিনের কি সূত্রক হচ্ছে চাবুকের ন্যায় কাঁটাযুক্ত। কেমন? তাহলে আনসার কি হবে, স্ট্রেপ্টোলিন গ্লুটিনিন। এগুলো বেসিক্যালি জ্ঞানমূলক কোশ্চেন, এখানে আসলে কোনো ব্যাখ্যা বর্ণনা চলে না। ওকে, তারপর 8 নম্বর কোশ্চেনটা দেখি, হাইড্রাই কিউটিকল সৃষ্টি হয় কোন কোষের নিঃসৃত রসে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর একটু ট্রিকি কোশ্চেন, আর একটু ইম্পর্টেন্ট, একটু ট্রিকি কেন বললাম, কারণ হচ্ছে এটা কুমিল্লা বোর্ড 2016 কোশ্চেন। আমরা জানি কুমিল্লা বোর্ডের কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়, তাই না? ওকে, কি বলছে, কিউটিকল সৃষ্টি হয় হাইড্রা, বুঝলাম যে হাইড্রা কিউটিকল থাকে, কিন্তু কোন কোষের নিঃসরণের ফলে হাইড্রা কিউটিকল সৃষ্টি হয় বলো তো, যারা লাইভে আছে আনসার দেওয়ার চেষ্টা করো, যে কোন কোষের ক্ষরণের ফলে হাইড্রাতে কিউটিকল সৃষ্টি হয়। কোন কোষের ক্ষরণের ফলে হাইড্রাতে কিউটিকল সৃষ্টি হয় হচ্ছে হাইড্রার সবার বাইরে যে কোষটা থাকে, অর্থাৎ আমরা জানি হাইড্রার এপিডার্মিসকে ঘিরে এপিডার্মিসের উপরে তো কিউটিকল থাকবে, তাই না? তাহলে এপিডার্মিসের যে সিংহভাগ যে কোষটা গঠন করে, সেই কোষ নিয়ে কি হবে, আসলে সেই কোষে কি থাকবে, সেই কোষ নিয়ে হচ্ছে তোমার, সেই কোষ থেকে হচ্ছে ক্ষরণে হাইড্রা কিউটিকল সৃষ্টি হবে। তাহলে এপিডার্মিস অর্থাৎ সবার বাইরের দিকে কি কোষ থাকে হাইড্রাতে, হাইড্রা সবার বাইরের দিকে থাকে হচ্ছে এই যে এরকম আকৃতি, দেখো এই যে এরকম আকৃতির পেশি আবরণী কোষ থাকে, তাই না? এগুলা পেশি আবরণী কোষ থাকে। ওকে, এই পেশি আবরণী কোষ যখন তুমি আঁকাবা, যারা ইন্টারমিডিয়েটে যখন ছিল তখন আঁকাইছিলা, তখন দেখছিল এখানে এই যে নিসল গ্র্যানিউল, মানে এখানে কিছু গ্রন্থি থাকে, এখানে কিছু গ্রন্থি দানা থাকে। ওকে, এই সকল গ্রন্থির ক্ষরণের ফলে উপরে কি তৈরি হবে, কিউটিকল সৃষ্টি হবে। বুঝতে পারছি? তাহলে আনসার কি হবে, 8 নম্বরটার আনসার হবে পেশি আবরণী কোষ। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি, পরবর্তী কোশ্চেনে কি আছে। ওকে, দেখি লাইভ সবকিছু ঠিকঠাক আছে না, মানে ওকে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তারপরে 9 নম্বর কোশ্চেনটা যদি দেখি, কোনটি হাইড্রার দেহে দেখা যায়। দেখো তো হাইড্রার দেহে কোনটি দেখা যায়, খুবই সহজ কোশ্চেন, মানে হাইড্রার দেহে কোনটি দেখা যায়, হাইড্রার দেহে দেখা যায় হচ্ছে কোনটা, মেসোগ্লিয়া, তাই না?
মেসোগ্লিয়া। কেন মেসোগ্লিয়া দেখা যায়? দেখো আমরা হাইড্রা নিয়ে কথা বলতেছি। হাইড্রা হচ্ছে কেমন প্রাণী? হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর দ্বিস্তরী প্রাণী একটা স্পেশালিটি কি? দ্বিস্তরী প্রাণী একটা স্পেশালিটি হচ্ছে এদের যে কি থাকবে, সবার বাইরের যে স্তর থাকবে সেটাকে আমরা কি বলবো? সবার বাইরের স্তরটাকে বলবো হচ্ছে আমরা একটোডার্ম, সবার ভিতরেরটাকে বলবো হচ্ছে এন্ডোডার্ম, তাই না? তাহলে বাইরেরটাকে বললাম হচ্ছে আমরা কি? বাইরেরটাকে বলবো হচ্ছে একটোডার্ম, একটোডার্ম। সবার ভিতরের লেয়ারটাকে বলবো হচ্ছে এন্ডোডার্ম, ওকে, এন্ডোডার্ম। আর যেহেতু দ্বিস্তরী, তাহলে কি অন্য কোনো কোষ তো থাকবে না, তাহলে কি থাকবে মাঝখানে? অকোষীয় আরেকটা জেলির মতো লেয়ার থাকবে। এই যে মাঝখানে একটা লেয়ার, কিসের লেয়ার থাকবে? অকোষীয়, কোনো কোষীয় লেয়ার না, হ্যাঁ, অকোষীয় জেলির মতো লেয়ার। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। সেখানে কি থাকবে তাহলে? এখানে মেসোগ্লিয়া থাকবে। তাহলে কোনটি হাইড্রা দেখা যায়, কোনটি দেখা যাবে? মেসোগ্লিয়া দেখা যাবে। ওকে, তো এটা আমরা হচ্ছে আনসার টেস্ট করে, ওটার আমরা হচ্ছে মানে অপশনগুলো টেস্ট করে আনসার দিতে পারি। কিভাবে দেখো? মেসোগ্লিয়া থাকবে হাইড্রাতে, এটা আমরা অলরেডি কিন্তু আনসার করলাম। আচ্ছা ঠিক আছে, বাকি অপশনগুলো একটু দেখি। দেখো স্ক্লেরাইট, স্ক্লেরাইট কাদের থাকে বলো তো? স্ক্লেরাইট কাদের থাকে? স্ক্লেরাইট, আচ্ছা স্ক্লেরাইট থাকে হচ্ছে ঘাস ফড়িংয়ে। স্ক্লেরাইট থাকে হচ্ছে কিসে? স্ক্লেরাইট থাকে হচ্ছে ঘাস ফড়িংয়ে। ঘাস ফড়িংয়ে প্রতিটি দেহখণ্ডকে কি থাকে? প্রতিটি দেহখণ্ডকে হচ্ছে স্ক্লেরাইট থাকে। কেমন? আর প্রতিটি দেহখণ্ডকে যে স্ক্লেরাইট গুলা, সেগুলো যুক্ত থাকে কিসের মাধ্যমে? সুচার সন্ধির মাধ্যমে। কেমন? ঘাস ফড়িংয়ের প্রতিটি দেহখণ্ডকে থাকে হচ্ছে স্ক্লেরাইট, আর স্ক্লেরাইট গুলো যুক্ত থাকে হচ্ছে সূচনা সন্ধির মাধ্যমে। ওকে, তারপরে যে হিমোসিল কাদের দেখা যায় বলতো? যাদের মুক্ত রক্ত সংবন্ধটা আছে। মুক্ত রক্ত সংবন্ধটা কাদের আছে? আছে হচ্ছে আর্থ্রোপোডের, তাই না? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। ওকে, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল রয়েছে। তাছাড়া কাদের আছে? আর্থ্রোপোডা আর হচ্ছে মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে হিমোসিল থাকে। বুঝতে পারছি? আর্থ্রোপোডা আর মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে হিমোসিল থাকে। যদি বলি মায়োফাইব্রিল কি? মায়োফাইব্রিল হচ্ছে কি আমাদের, বলো? মায়োফাইব্রিল হচ্ছে আমাদের পেশিতন্তু, তাই না? এটা কোথায় থাকে? আমাদের পেশিতে থাকে। ওকে, এটা হচ্ছে এক ধরনের পেশিতন্তু। ওকে, এটা নিয়ে আমাদের আপাতত আলোচনা না। তো আমাদের এই অধ্যায় রিলেটেড কোশ্চেন হচ্ছে কোনটি হাইড্রা দিয়ে দেখা যায়? আনসার হচ্ছে কি? মেসোগ্লিয়া দেখা যায়। বাকিগুলো কেন দেখা যায় না আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে ফেলেছি। আচ্ছা, পরবর্তী 10 নম্বর কোশ্চেনটা যদি দেখি, কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? দেখো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না কোনটা? এই ধরনের কোশ্চেন আনসার করতে হলে তোমার তাহলে জানতে হবে তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কি কি থাকে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কি কি থাকে? তাহলে আর কি আছে গ্যাস্ট্রোডার্মিস ছাড়া? আর আছে হচ্ছে এন্ডোডার্মিস, তাই না? কিংবা সরি এপিডার্মিস। তাহলে এপিডার্মিসে কি আছে যেটা গ্যাস্ট্রোডার্মিসে নাই? যদি এইভাবে একটু জানার চেষ্টা করি, দেখো আমরা জানি হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। ওকে, তো দ্বিস্তরী প্রাণী হলে তাহলে কি হবে? তার সবার বাইরে একটা লেয়ার থাকবে যেটাকে আমরা কি বলবো? এপিডার্মিস। এপিডার্মিসটা মানে সবার বাইরের লেয়ারটাকে বলবো হচ্ছে একটোডার্ম। ভ্রূণীয় অবস্থায় হবে একটোডার্ম, পরিণত অবস্থায় সেটা হয়ে যাবে কি? এপিডার্মিস। সেটা কি হবে? এপিডার্মিস। আর ভিতরের যে লেয়ারটা, ভিতর যে কোষের স্তরটা থাকবে হাইড্রা, সেটাকে বলবো কি? সেটাকে বলবো হচ্ছে আমরা গ্যাস্ট্রোডার্মিস। ওকে, পরিণত অবস্থায় কিন্তু, পরিণত অবস্থায় এটা কি বলবো আমরা? গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। ওকে, তাহলে এপিডার্মিসে কি কি কোষ থাকবে? এপিডার্মিসে টোটাল 7 ধরনের কোষ থাকবে। কয় ধরনের? 7 ধরনের কোষ এপিডার্মিসে থাকবে। ওকে, এখন এই 7 ধরনের কি কি কোষ থাকবে এটা যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলে বেটার হয় আর কি। আমি ছোট একটা নেমোনিক্স অ্যাপ্লাই করে রাখি আগে থেকে, মানে আমি 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 নিজেও শিখছি এটা দিয়ে। যে ধরো তুমি লিখতে পারো মিংস, MINGS, মিংস জনি। মিংস জনি দিয়ে মনে রাখতে পারো। কেমন? আমি এটা দিয়ে মনে রাখি আর কি, তোমরা চাইলে এটা দিয়ে মনে রাখতে পারো। তো মিংস জনি মিন্স কি? দেখো এম, মিংস জনির এমটা কি? এম মিন্স মাস্কিউলো এপিথেলিয়াল সেল বা পেশি আবরণী কোষ, একটা গেল। আই মিন্স ইন্টারস্টিশিয়াল কোষ, দুইটা গেল। এন মিন্স নার্ভ সেল বা স্নায়ু কোষ, তিনটে গেল। জি মিন্স কি? গ্ল্যান্ডুলার সেল, তাই না? বা গ্রন্থি কোষ গেল। এস মিন্স কি? এস মিন্স সেন্সরি সেল বা সংবেদী কোষ গেল। বর্গের জতে জনন কোষ, দন্তনতে নিডোসাইট। ওকে, এই 7 ধরনের কোষ হাইড্রার এপিডার্মিসে থাকে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ থাকে ভাইয়া? গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ থাকে। ওকে, গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ থাকে। কি কি 5 ধরনের কোষ থাকে? থাকে হচ্ছে মিংস। আমরা জানি টোটাল যদি কোষকে আমরা প্রকাশ করি সেটা কি হবে? MINGS, তাই না? একটু আগে বলছি মাস্কুলো এপিথেলিয়াল সেল বা পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল সেল, নার্ভ সেল, গ্ল্যান্ড সেল, আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার সেন্সরি সেল। তাহলে এই 5 ধরনের কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে থাকবে। তাহলে কোনটা থাকবে না? ওই যে আমাদের আগে কি ছিল দেখো, এখানে জনি ছিল না আগে? আমাদের জনি ছিল না, জনি ভাই ছিল না? জনি ভাই ছিল কিনা? হ্যাঁ, এই যে এখানে এসে এই জনি ভাইটা কি হবে না? এই জনি ভাইটা থাকবে না। অর্থাৎ হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকবে, বাট গ্যাস্ট্রোডার্মিসে থাকবে 5 ধরনের কোষ। কোন দুটো থাকবে না? জনি ভাই থাকবে না। জনি মিন্স কি?
বর্গের জ্যোতি হচ্ছে জনন কোষ, আর দন্তানুতে হচ্ছে নিডোসাইট। জনন কোষ আর হচ্ছে কি নিডোসাইট, বুঝতে পারছি? নিডোসাইট। তো জনন কোষ আর নিডোসাইট হচ্ছে হাইড্রার কোথায় থাকবে না? হাইড্রার জনন কোষ আর নিডোসাইট হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। তাহলে তোমার কোশ্চেন বলছে কোনটি হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না, তাহলে কি হবে? জনন কোষ আর নিডোসাইটের মধ্যে একটা হবে আনসার। তো এখানে কোনটা আছে তোমার? এখানে আনসার হচ্ছে নিডোসাইট। তাহলে আনসার হচ্ছে কি নিডোসাইট। আশা করি বুঝাতে পেরেছি, কেমন? ওকে, তার পরবর্তীতে যদি আমি একটু যাই, একটু সরি একটু জুম আউট করি এটাকে। ওকে, একটু জুম আউট করি, হ্যাঁ ঠিক আছে। ওকে, হ্যাঁ, পরবর্তী কোশ্চেনটাতে যদি যাই, যে 11 নম্বর কোশ্চেনটা, কোন বিজ্ঞানী সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করেন? কি করছেন? খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, একদম বইয়ের হুবহু বইয়ের লাইন। সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা কে প্রকাশ করছেন? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে, কেমন? বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে। এই যে পুনরুৎপত্তি ক্ষমতা, কেন পুনরুৎপত্তি ক্ষমতা থাকে বলতো? কোন কোষের কারণে থাকে হচ্ছে? যারা পরবর্তীতে লাইভটা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে নিচে, ওকে? পরবর্তীতে যারা রেকর্ডেড দেখবে, আমি যে কোশ্চেনগুলো করতেছি জাস্ট আমি আনসার চাচ্ছি না, বাট যখন তোমরা করবা কমেন্ট করে তুমি আনসারটা জানিয়ে দিবা যে তুমি আসলে জানো, তাহলে তোমার একটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। ওকে, তো সর্বপ্রথম হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা লক্ষ্য করেন বিজ্ঞানী ট্রেমলে, আব্রাহাম ট্রেমলে। ওকে, এটুকু বুঝলাম। কেন পুনরুৎপত্তি ক্ষমতা থাকে একটু আগে ব্যাখ্যা করে আসছে। কোন কোষের কারণে বলো? জানি ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। কোন কোষের কারণে? ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। ওকে, তো পরবর্তী কোশ্চেনটা দেখি, 12 নম্বর কোশ্চেনটা, হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? দেখো, বুদবুদ তৈরি করে, প্রত্যেকটা কোষের কাজ জানতে হবে। তার মধ্যে বুদবুদ তৈরি করে কে? বুদবুদ কে তৈরি করে? হাইড্রার বুদবুদ তৈরি করে হচ্ছে এপিডার্মিসের গ্রন্থি কোষগুলা। দেখো, এপিডার্মিসের গ্রন্থি কোষগুলা। আচ্ছা, এই যে গ্রন্থি কোষ আছে না, গ্রন্থি কোষ কই কই থাকে বলতো? গ্রন্থি কোষ কিন্তু এই যে একটু আগে যে আমি ব্যাখ্যা দিলাম হাইড্রার কোষগুলা, এখানে কি কি ছিল? এই যে গ্ল্যান্ডুলার সেল ছিল না, জিতে কি গ্ল্যান্ডুলার সেল বা গ্রন্থি কোষ ছিল কিনা? দেখো তো, গ্ল্যান্ডুলার সেল জিতে এটা কোথায় ছিল? এই যে এপিডার্মিসে আছে, তাই না? এপিডার্মিসে গ্ল্যান্ড সেল আছে। আবার দেখো তো, এই যে এটা কি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো, এখানে লিখছি না মিক্স দিয়ে শুধু, এখানে দেখো তো জি আছে না? মানে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় জায়গাতে, সরি এটা মনে আমার এর কারণে দেখা যাচ্ছে না, দাঁড়াও আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি এটা। আশা করছি এখন দেখা যাচ্ছে চিত্রটা, তাই না? আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার কি কোশ্চেনটা ছিল যদি একটু দেখি, যে হাইড্রার কোন কোষ বুদবুদ তৈরি করে? 12 নম্বর কোশ্চেনটা ছিল। হ্যাঁ, কোশ্চেনটা একটু পরে দেখতেছি। ওকে, তো বুদবুদ তৈরি করে কোন কোষ? আমি আনসার দিলাম হচ্ছে এপিডার্মিসের গ্রন্থি কোষ। এখন কথা হচ্ছে ভাই, এপিডার্মিসের গ্রন্থি কোষ কেন, কেন ভিতরে গ্রন্থি কোষ না? আচ্ছা, একটা জিনিস দেখো, আমরা বলছি হাইড্রার এপিডার্মিসের গ্রন্থি কোষ থাকে, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ থাকে, তাই না? এই যে জি মিন্স কি গ্ল্যান্ড সেল বা গ্রন্থি কোষ। ওকে, এটা দুই জায়গায় আছে, বাট এই এপিডার্মিসের গ্রন্থি কোষটাই বুদবুদ তৈরি করতে পারে, এটাই কেবলমাত্র বুদবুদ তৈরি করতে পারে। তাহলে এটা শুধুমাত্র বুদবুদ তৈরি করে, বললাম এটা হচ্ছে বুদবুদ তৈরি করে। তাহলে কেন গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ বুদবুদ তৈরি করে না? তাহলে সে কি তৈরি করে? গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ কি তৈরি করে? গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থি কোষ হচ্ছে পিচ্ছিল মিউকাস তৈরি করে। কি তৈরি করে? পিচ্ছিল মিউকাস তৈরি করে। কেমন? এই মিউকাসটা কি করে বলতো? তার ভিতর দিয়ে যখন সে খাদ্য বস্তু তার হচ্ছে সিলিন্টারন দিয়ে পাস করাবে, তখন সে খাদ্য বস্তুর সাথে তার সিলিন্টারনের প্রাচীরের ঘর্ষণটাকে প্রতিরোধ করার জন্য পিচ্ছিল মিউকাস গঠন করবে হচ্ছে এন্ডোডার্মিসের বা গ্যাস্ট্রোডার্মিসের গ্রন্থিকোষ। আর এপিডার্মিসের গ্রন্থিকোষ কি করবে? হাইড্রার দেহে বুদবুদ তৈরি করবে, হাইড্রার দেহে বুদবুদ তৈরি করবে। আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী কোশ্চেনটা দেখি, 13 নম্বর কোশ্চেনটা, হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটা? ঢাকা বোর্ড 2015 কোশ্চেন। আসলে এই কোশ্চেনগুলো খুবই কনফিউজিং, কারণ চারটা অপশন দেখে পরবর্তীতে কিন্তু এটা আনসার করতে হয়। ওকে, তো দেখি ক নাম্বারটা কি আছে? জাইগোট থেকে ব্লাস্টুলা। না, জাইগোট থেকে তো সরাসরি ব্লাস্টুলা হয় না। কেন হয় না ভাইয়া? আমি যদি একটু বলি, প্রথমে কি হবে দেখো তো, প্রথমে হবে হচ্ছে কোন একটা প্রাণীর, যে কোনো প্রাণীর ক্ষেত্রে সত্য, যাদের যৌন জনন হয়, প্রথমে শুক্রাণু থাকবে, প্রথমে ডিম্বাণু থাকবে, মিলিত হয়ে কি তৈরি করবে ভাইয়া? মিলিত হয়ে তৈরি করবে হচ্ছে জাইগোট, তাই না? পরবর্তীতে জাইগোটে কি হবে? জাইগোটে মাইটোসিস কোষ বিভাজন হয়ে তৈরি করবে কি? আলটিমেটলি তৈরি করবে হচ্ছে মরুলা। মরুলার পরে তৈরি করবে হচ্ছে ব্লাস্টুলা। মরুলা পরে কি তৈরি হবে? পরে তৈরি হবে হচ্ছে ব্লাস্টুলা। ব্লাস্টুলার পরে তৈরি হবে হচ্ছে গ্যাস্ট্রুলা। ব্লাস্টুলা পরে তৈরি হবে হচ্ছে গ্যাস্ট্রুলা। হ্যাঁ, ব্লাস্টুলা পরে তৈরি হবে হচ্ছে গ্যাস্ট্রুলা। এগুলো হচ্ছে হ্যাঁ গ্যাস্ট্রুলা। তার পরবর্তীতে গ্যাস্ট্রুলা পরবর্তীতে হাইড্রাতে হয়ে যাবে হচ্ছে হাইড্রুলা। কেমন? এটা হচ্ছে হাইড্রাতে। গ্যাস্ট্রুলা পরবর্তীতে হাইড্রাতে হয়ে যাবে হচ্ছে হাইড্রুলা। ওকে, তো দেখি এই ক্রম অনুযায়ী কোনটা সঠিক হয়। এই যে জাইগোট থেকে ব্লাস্টুলাতে চলে গেছে, তাহলে এটা কি ভুল, কারণ জাইগোটের পর আমরা কি বলে আছে? জাইগোটের পরে হবে হচ্ছে মরুলা। কেমন? আচ্ছা,
তারপর দেখি জাইগোটে পরে গ্যাস্ট্রুলা, না গ্যাস্ট্রুলাতে চলে গেছে, তার মানে এটাও ভুল। ওকে, তারপর দেখি তো জাইগোট, ঠিক আছে, জাইগোটের পর মরুলা, তাও ঠিক আছে, মরুলা পরে ব্লাস্টুলা, হ্যাঁ ঠিক আছে, ব্লাস্টুলার পর গ্যাস্ট্রুলা, হ্যাঁ ঠিক আছে, গ্যাস্ট্রুলা পরে হাইড্রুলা, এটাও ঠিক আছে, তারপর পূর্ণাঙ্গ হাইড্রো, এটাও ঠিক আছে। তার মানে আমার সঠিক আনসার হচ্ছে ছোট ঘ নাম্বারটা। ওকে, যদি আমরা পরবর্তী এটাও দেখি, অপশনটাও দেখি যে কি কি আছে। জাইগোট থেকে গ্যাস্ট্রুলা, না জাইগোট থেকে গ্যাস্ট্রুলা হবে না। জাইগোট থেকে হবে ভাইয়া, এই যে একটু আগে যে আমি দেখাইছি, প্রথমে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু থেকে হবে হচ্ছে জাইগোট, এই জাইগোট থেকে হবে হচ্ছে মরুলা, মরুলা থেকে হবে হচ্ছে ব্লাস্টুলা, সেখান থেকে হবে গ্যাস্ট্রুলা এন্ড দেন হাইড্রুলা। ওকে, আনসারটা হচ্ছে কি আমার এখানে আনসারটা হচ্ছে গ নাম্বারটা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। 14 নম্বর কোশ্চেনটা, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? দেখো একটু ইম্পর্টেন্ট, চট্টগ্রাম বোর্ড 2015 কোশ্চেনটা আসছে। আসলে প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, এখানে যে কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে এগুলো হচ্ছে কোনো না কোনো বিগত সালে কোনো না কোনো সরাসরি বোর্ড পরীক্ষায় আসা কোশ্চেন, দ্যাটস ওয়াই এগুলো কোনোটা স্কিপ করার বা কোনোটাকে কম ইম্পর্টেন্ট বলার কোনো সুযোগ নেই। ওকে, তো যদি আমি দেখতে চাই যে এখানে তোমার আনসারটা কি হবে, তাহলে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয় হচ্ছে সিলেন্টেরনের ভিতর, তাই না? দেখো সিলেন্টেরনের ভিতর, কেন? এটা খুব সহজেই বোঝা যাচ্ছে। দেখো, আচ্ছা, বহিঃকোষীয় পরিপাক মানে কি? দেখো আমি একটা হাইড্রার একটা ফিগার আঁকার চেষ্টা করি, ধরো এটা একটা হাইড্রা আঁকাচ্ছি আমি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমি একটা হাইড্রা আঁকলাম। ওকে, জাস্ট একটা হাইড্রা, হ্যাঁ, এটা একটা হাইড্রা, যার কি থাকবে এখানে, এখানে এই যে কোষিকা থাকবে, কোষিকা দিচ্ছি, 1 সেকেন্ড, কোষিকা দিচ্ছি, হাইড্রা কোষিকা। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে হাইড্রা কোষিকা। আচ্ছা, তো হাইড্রা যখন খাবার খাবে তখন সে আসলে কি করবে? একটু নিচে নামিয়ে দিচ্ছি আমি এটা, তাহলে হচ্ছে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, এটা কি নামবে না? হ্যাঁ, ওকে। তো এখানে আসলে বেসিক্যালি হবেটা কি, যখন হাইড্রা খাবারটা খাবে তখন হবে কি, যে হাইড্রা যে কোনো একটা খাবার সে গ্রহণ করলো, তাই না? গ্রহণ করলো। প্রথমে এই যে হাইড্রার ভিতরে যে গহ্বরটা, এটাই তো সিলেন্টেরন, তাই তো? এটাই তো সিলেন্টেরন। যখন সে খাবারটা এই সিলেন্টেরনের ভিতরে আসবে তখন কি হবে? প্রথমে প্রথমে খাবারটা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হবে, টুকরায় পরিণত হয়ে এই যে গহ্বরে থাকা অবস্থায়, অর্থাৎ সিলেন্টেরনে থাকা অবস্থায়, অর্থাৎ কোথায়? সিলেন্টেরনে থাকা অবস্থায়, সিলেন্টেরনে থাকা অবস্থাতে হাইড্রার খাবারে কিছুটা পরিপাক সাধিত হবে। কি হবে? এখানে থাকা অবস্থায় আমিষ জাতীয় খাবার প্রোটিওলাইটিক বা আমিষ বিশ্লেষী এনজাইমের সাহায্যে পরিপাক হয়ে পলিপেপটাইডে পরিণত হবে। কিসে পরিণত হবে? তাহলে আমিষ জাতীয় খাবার পলিপেপটাইডে পরিণত হবে। কেমন? পলিপেপটাইডে পরিণত হবে। তাহলে হাইড্রা একটা খাদ্য ঘরোৎকরণ করার পরে তার সিলেন্টেরনে খাবারটা থাকা অবস্থায় আমিষ জাতীয় খাবার পলিপেপটাইডে পরিণত হবে, বাট শর্করা এবং স্নেহ জাতীয় খাবারের কোনো পরিপাক এখানে হবে না। এটা যেহেতু একটা গহ্বরে হচ্ছে, কোনো কোষের ভিতর হচ্ছে না, দ্যাটস ওয়াই এই পরিপাককে আমরা কি বলবো? এই পরিপাককে বলবো হচ্ছে আমরা বহিঃকোষীয় পরিপাক। দ্যাটস ওয়াই এটা কি বলবো? এই পরিপাককে বলবো হচ্ছে আমরা বহিঃকোষীয় পরিপাক। এই পরিপাকের নাম হবে কি? বহিঃকোষীয় পরিপাক। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? এটাকে তখন বলবো হচ্ছে আমরা বহিঃকোষীয় পরিপাক। ওকে, তাহলে বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হবে? সিলেন্টেরনে। ওকে, তাহলে সিলেন্টেরন হচ্ছে রাইট। তাহলে হাইপোস্টোম হবে না। হাইপোস্টোম মানে কি? এই যে মুখছিদ্র, মুখছিদ্রকে এই যে মুখছিদ্রকে বলবো হচ্ছে হাইপোস্টোম। তাহলে হাইপোস্টোম তুমি পরিপাক করবা? করবে না। তাহলে হাইপোস্টোম হচ্ছে আনসার হবে না। কোষিকায় কি হবে? কোষিকায় খাদ্য পরিপাক হবে? কখনোই হবে না। গ্যাস্ট্রোডার্মিসে হবে না। এই ডার্মিসে হবে না। ডার্মিস মানে তো হচ্ছে লেয়ারটা, ত্বকের লেয়ারটা, কোষের লেয়ার। গ্যাস্ট্রোডার্মিসে হবে না, বাট গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে যে গহ্বর, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, কিংবা আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরন, সেখানে হচ্ছে বহিঃকোষীয় পরিপাকটা হবে। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো তার পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে, দেখো 15 নম্বর কোশ্চেনটা, কোন প্রাণী যৌন ও অযৌন দুভাবে প্রজনন সম্পন্ন করে? হ্যাঁ, যৌন ও অযৌন দুভাবে প্রজনন সম্পন্ন করে কোন প্রাণী? যেহেতু এটা হাইড্রার অধ্যায় পড়া হচ্ছে আমি, দ্যাটস ওয়াই আনসার তো নো ডাউট হাইড্রা, এটুকু আমরা বুঝলাম। বাট কেন হাইড্রা, কেন অন্যটা না, বা অন্যটা কেনই বা হবে না, একটু যদি দেখি। দেখো, ঘাসফড়িং একটা কি প্রাণী, উন্নত প্রাণী, তাহলে সেখানে কেবলমাত্র কোন প্রজনন হবে? ঘাসফড়িং কেবলমাত্র যৌন প্রজনন হবে। কেমন? তারপর মৌমাছিতেও কি হবে? মৌমাছিতেও যৌন প্রজনন হবে। ওকে, রুই মাছেও হচ্ছে যৌন প্রজনন হবে। শুধুমাত্র এই হাইড্রাতে কি হবে? অযৌন ও যৌন উভয় ধরনের প্রজনন হবে। হাইড্রার অযৌন প্রজনন হবে, হাইড্রার যৌন প্রজনন হবে। হাইড্রার অযৌন প্রজনন হয় কিভাবে? তার মুকুল সৃষ্টির মাধ্যমে। আর যৌন প্রজনন হয় কিভাবে? শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে, মিলনের মাধ্যমে। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী 16 নম্বর কোশ্চেনটা দেখি।
বার্ব ও বারবিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটা? 16 নম্বর কোশ্চেনটা দেখো, বার্ব এবং বারবিউল। বার্ব মানে কি? বার্ব হচ্ছে আমরা যদি একটা নেমাটোসিস্ট আঁকানোর চেষ্টা করি, যে ধরো তোমার কাছে একটা নিডোসাইট আঁকানোর চেষ্টা করি, প্রথমে ধরো এটা একটা নিডোসাইট, কেমন? এটা যদি হাইড্রা একটা নিডোসাইট হয়, ওকে, তাহলে এটা একটা নিডোসাইট। আচ্ছা, নিডোসাইটে কি থাকবে? ধরলাম আমরা এটা খোলা অবস্থায় আছে নিডোসাইটটা, মানে আচ্ছা একটু ধরলাম এটা হচ্ছে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় নিডোসাইটটা আছে, হ্যাঁ, যে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় হাইড্রা নিডোসাইটটা আছে, ধরলাম এটা সূত্রক, কেমন? এটা হচ্ছে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় এটা হচ্ছে নিডোসাইট আছে, আর এটা হচ্ছে হাইড্রার কি? এটা হচ্ছে হাইড্রার নেমাটোসিস্ট, ওকে। আর এখানে কি থাকবে? এখানে হচ্ছে একটা নিউক্লিয়াস থাকবে, পিসিতন্তু বা ল্যাসো থাকবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু থাকবে। আচ্ছা, এই অবস্থায় যদি এই সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় হাইড্রাতে এই যে এইদিকে দেখো তো, এইদিকে, এই যে এইদিকে, হ্যাঁ, এদিকে দুই পাশে আর ওই পাশে আরেকটা, এই পাশে আরেকটা ধরলাম আমরা, তিনটা এখানে বড় বড় জিনিস থাকবে, বড় বড় কাটার মতো জিনিস থাকবে, যেটাকে আমরা বলবো বার্ব। আর অসংখ্য ছোট 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 কাটা থাকবে এখানে, সেগুলোকে বলবো হচ্ছে আমরা কি? সেগুলো বলবো হচ্ছে বারবিউল, ওকে, সেটাকে বলবো হচ্ছে বারবিউল। তাহলে এই যে বার্ব এবং বারবিউল কাদের থাকবে? বার্ব এবং বারবিউল থাকবে হচ্ছে এমন একটা নেমাটোসিস্টের যার ভিতরে সবগুলো পার্ট আছে, অর্থাৎ কোনো একটা আদর্শ নেমাটোসিস্টের। আর কোন আদর্শ নেমাটোসিস্টের নাম কি? একটা আদর্শ নেমাটোসিস্টের নাম কি? আমরা জানি হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে, যেখানে নামগুলো আছে পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপলিং গ্লুটিনেন্ট, স্টেপলিং গ্লুটিনেন্ট। তার মধ্যে আদর্শ হচ্ছে এই পেনিট্রেন্ট আদর্শ নেমাটোসিস্ট হচ্ছে পেনিট্রেন্ট। তাহলে বার্ব ও বারবিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটা? আনসার হবে পেনিট্রেন্ট। আশা করি বুঝাতে পেরেছি, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি 17 নম্বর কোশ্চেনে যদি দেখি, কোনটি মিথজীবী প্রজাতি? আচ্ছা, মিথজীবী জিনিসটা কি? এটা আমরা জানি। মিথজীবী জিনিসটা কি? মিথজীবী জিনিসটা কি? যখন দুইটা প্রাণী বা দুইটা জীব পরস্পর সহাবস্থান করবে, যখন দুইটা জীব পরস্পর সহাবস্থান করবে, অর্থাৎ একই সাথে বাস করবে এবং একে অন্যের দ্বারা উপকৃত হবে, বাট কেউ কাউকে ক্ষতি করবে না, তখন সেটাকে বলবো আমরা মিথজীবী, ওকে। আমরা জানি হাইড্রা, কোন হাইড্রা? হাইড্রা হচ্ছে হাইড্রা ভালগারিস এবং একটা শৈবাল যের নাম হচ্ছে জো ক্লোরেলা, ওকে। তো হাইড্রা ভালগারিস এবং জো ক্লোরেলা নামক এই দুইটা শৈবাল কি করবে? এই দুইটা শৈবাল, না সরি, হাইড্রা ভিডিজিমা এবং জো ক্লোরেলা নামক শৈবাল, হাইড্রা ভিডিজিমা নামক হাইড্রা এবং জো ক্লোরেলা নামক শৈবাল দুইটা পরস্পর সহাবস্থানের ফলে একটা মিথজীবী প্রজাতি সৃষ্টি করবে। সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা ক্লোরোহাইড্রা ভিডিজিমা। সেটা কি বলবো আমরা? ক্লোরোহাইড্রা ভিডিজিমা। তাহলে মিথজীবী প্রজাতি কোনটা? এখানে প্রজাতি হচ্ছে ক্লোরোহাইড্রা ভিডিজিমা। আর হাইড্রা ভালগারিস কি বলতো? হাইড্রা ভালগারিস কি? হাইড্রা ভালগারিস হচ্ছে একটা শুধুমাত্র একটা হাইড্রা। হাইড্রা গ্যানজেটিয়া এটা একটা হাইড্রা, ওকে। তারপর হচ্ছে হাইড্রা ওলিগোঅ্যাক্টিস, এটা একটা হাইড্রা প্রজাতি। বাট এই যে ক্লোরোহাইড্রা ভিডিজিমা এটা হচ্ছে একটা সংকর প্রজাতি, অর্থাৎ এখানে কি থাকবে? এখানে হচ্ছে হাইড্রা প্লাস শৈবাল, ওকে, হাইড্রা প্লাস শৈবাল এখানে মিথজীবী অবস্থানে থাকবে। আশা করি বুঝাতে পেরেছি, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেয় 18 নম্বর কোশ্চেনটা, হিপনোটক্সিনের রাসায়নিক উপাদানের নাম কি? মানে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যদি তুমি কোনো একটা এমসিকিউ বলো এবং সবচেয়ে সহজ একটা এমসিকিউ বলো, সেটা হচ্ছে এটা, যে হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? এমন কোনো বছর না, এমন কোনো বোর্ড নাই যে আসে না। হাইড্রা থেকে কোশ্চেন করলে তোমার অ্যাডমিশন টেস্ট হোক, তোমার একাডেমিক্স হোক, সব জায়গায় কোশ্চেনটা দিয়ে দেয় যে হিপনোটক্সিন কি দিয়ে তৈরি, হিপনোটক্সিন কি দিয়ে থাকে। আমরা জানি যে আমাদের যে আদর্শ নেমাটোসিস্টের ভিতরে হিপনোটক্সিন থাকে, একটা রাসায়নিক তরল থাকে, একটা বিষ থাকে, পেশি অবশকারী বিষ। সেই হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি বলো? হিপনোটক্সিন কি দিয়ে তৈরি? হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন ও ফেনল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি, কেমন? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি হচ্ছে হিপনোটক্সিন। আর হিপনোটক্সিন কার ভিতরে থাকে বলো তো? হিপনোটক্সিন কোন কোন এর ভিতরে থাকে? মানে হিপনোটক্সিনটা হচ্ছে তোমার কোন নেমাটোসিস্টের ভিতরে থাকে? একটু আগে আমরা কিন্তু পড়ে আসছি, এই যে দেখো, একটু আগে আমরা পড়ে আসছিলাম না, পেনিট্রেন্ট, এই যে, হ্যাঁ, হিপনোটক্সিনটা হচ্ছে কি পেনিট্রেন্টের ভিতরে থাকে, তাই না? হিপনোটক্সিনটা থাকে হচ্ছে কিসের ভিতরে? পেনিট্রেন্ট যে নেমাটোসিস্টটা আছে, এই পেনিট্রেন্ট নেমাটোসিস্টের ভিতরে হচ্ছে হিপনোটক্সিন থাকে। আশা করি বুঝতে পারছি। আর আনসারটা কি? হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান হচ্ছে কি? ফেনল এবং প্রোটিন। হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান হচ্ছে ফেনল এবং প্রোটিন। তারপর 19 নম্বর কোশ্চেনটা, কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? একদম সেম কোশ্চেন, আগেরটার মতো। হিপনোটক্সিন কোথায় থাকে বলো? এই যে একটু আগে দেখালাম, একটু আগে লিখছি, পেনিট্রেন্টে হিপনোটক্সিন থাকে, কেমন? পেনিট্রেন্টে কি থাকবে? হিপনোটক্সিন থাকবে। আচ্ছা, 20 নম্বর কোশ্চেন, হাইড্রা ধীর গতির চলন কোনটি? আচ্ছা, হাইড্রার চলন হচ্ছে এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ, এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রার চলন, ওকে। তার মধ্যে বলছে হাইড্রার চলন অনেক ধরনের আছে, যে তোমার হামাগুড়ি, তারপর বা ক্রাউলিং, তারপর হচ্ছে ডিগবাজি, সাঁতার, ডুবা, ভাষা, অনেক কিছু আছে। বাট এখানে তোমার বলছে ধীর গতির চলন কোনটা?
হাইড্রা ধীর গতিতে কখন চলে? হাইড্রা ধীর গতিতে চলবে যখন সে লুপিং করে চলবে, অর্থাৎ এইভাবে চলবে, আবার এইভাবে পা আগাবে, আবার পা আগাবে, আবার পা আগাবে, অর্থাৎ লুপিংটা হচ্ছে হাইড্রার খুবই ধীরগতির চলন। কেমন? তা তোমাকে কোশ্চেন করছে ভাই ধীরগতির চলন হচ্ছে লুপিং, তাহলে তোমার যদি কোশ্চেন করতে যায় তাহলে হচ্ছে দ্রুত চলন পদ্ধতি কোনটা? তাহলে আনসার কি হইতে বলো তো? দ্রুত চলন পদ্ধতি কোনটা? আচ্ছা, হাইড্রা দ্রুত চলন পদ্ধতি হচ্ছে এই যে সমারসল্টিং। সমারসল্টিং কেমন চলন পদ্ধতি? এটা হচ্ছে দ্রুত চলন পদ্ধতি। সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে দ্রুত চলন পদ্ধতি। আর ধীর চলন পদ্ধতি আনসার এই কোশ্চেন হলে সেটা আনসার কি হবে? সেটা আনসার হচ্ছে লুপিং। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, হাইড্রার নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? হাইড্রার নিউরোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? দেখো হাইড্রার নিউরোসাইট সবচেয়ে বেশি কোথায় থাকবে? নিউরোসাইটের কাজ কি? নিউরোসাইট হচ্ছে একটা শিকার ধরার অঙ্গ, তাই না? শিকার ধরার অঙ্গ। তাহলে হাইড্রার যে অংশ দিয়ে শিকার ধরবে সেখানে নিউরোসাইট সবচেয়ে বেশি থাকবে। হাইড্রা শিকার ধরে কি দিয়ে? শিকার ধরে হচ্ছে তার কোর্সিকা দিয়ে। তাহলে নিউরোসাইট সবচেয়ে বেশি কোথায় থাকবে বলো তো? নিউরোসাইট সবচেয়ে বেশি থাকবে হচ্ছে হাইড্রার কোর্সিকায়। হাইড্রার কোর্সিকা। দেখো হাইড্রার কোর্সিকা, নিউরোসাইট কি এক ধরনের কোষ না? নিউরোসাইট এক ধরনের কোষ না? কোষ, হ্যাঁ। নিউরোসাইট হচ্ছে এক ধরনের কোষ। এই কোষগুলো কোর্সিকাতে কি থাকবে? প্রচুর পরিমাণে থাকবে। এখন প্রচুর পরিমাণে কোষ যদি একত্রিত হয়, অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে বলো তো? আমরা জানি অনেকগুলো কোষ মিলে তৈরি করে হচ্ছে ব্যাটারি, তাই না? অনেকগুলো কোষ মিলে তৈরি করে হচ্ছে ব্যাটারি। তাহলে এই হাইড্রার কোর্সিকাতে যদি একটা হাইড্রার কোর্সিকা হয়, কিছু ফোলা জায়গা থাকবে যেখানে অনেকগুলো নেমাটোসিস্ট নিউরোসাইট একত্রে থাকবে। সেজন্য এই জায়গাটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে বলবো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। কি বলবো এটাকে? নেমাটোসিস্ট ব্যাটারি। ওকে, এই জায়গাটাকে নাম দেবো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। আশা করি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, যে হাইড্রার মুকুল তৈরি করে কোন কোষ? আচ্ছা, হাইড্রার মুকুল তৈরি, হাইড্রার শুধু মুকুল না, যে কোনো কিছু তৈরি, মনে রাখবা হাইড্রার যে কোনো কিছু তৈরি, হ্যাঁ, শুধু মুকুল তৈরি না, যে কোনো কিছু তৈরি, হাইড্রার যে কোনো কিছু তৈরি করবে কোন কোষ? একটাই আনসার, কোনটা? যে কোনো কিছু তৈরি করবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কেমন? হাইড্রার যে কোনো কিছু তৈরি করবে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা, আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা? আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট টপিক। আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা? সর্বাপেক্ষা ক্ষুদ্র কোনটা আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ওকে, স্টেরিওলিন গ্লুটিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র নেমাটোসিস্ট। তাহলে ভাই এই যে এখানে ক্ষুদ্র নেমাটোসিস্ট ছিল, তাহলে তোমার আরেকটা কোশ্চেন কি চলে আসে? তোমার এই বছর ক্ষুদ্র আসছে, আরেক বছর কি চলে আসতে পারে? আরেক বছর আসতে পারে হচ্ছে সবচেয়ে বড় নেমাটোসিস্ট কোনটা, তাই না? বা বৃহৎ নেমাটোসিস্ট কোনটা? তাহলে বড় হলে কোনটা হবে? সবচেয়ে বড় নেমাটোসিস্ট হচ্ছে এই যে পেনিট্রেন্ট, এটা হচ্ছে বড় নেমাটোসিস্ট। আর তোমাকে যদি কোশ্চেন করে ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা, তাহলে অবশ্যই আনসার হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ওকে, ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা? স্টেরিওলিন গ্লুটিনেন্ট। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এই যে 24 নম্বর কোশ্চেনে দেখো তো, একটু আগে সলভ করে আসলাম না? কয় নম্বর কোশ্চেনে সলভ করছি একটু দেখে আসি আমরা। এই যে দেখো, হাইড্রার ধীর গতির চলন কোনটা? 20 নম্বর কোশ্চেনটা একটু দেখো, আমি বলে আসছি যে হাইড্রার ধীর গতির চলন কোনটা ছিল কিনা? ধীর গতির চলন কোনটা? এটা বলছিলাম যে কোনটা চলন? লুপিং। তখন আমি একটু কথা বলে আসছিলাম যে তাহলে হাইড্রার দ্রুত চলন কোনটা? এটা আসতে পারে কোশ্চেন। কোনটা ছিল? সমারসল্টিং, তাই না? সমারসল্টিং। এই যে দেখো পরবর্তী কোশ্চেনটা যদি যাই আমরা, এই যে আমাদের 24 নম্বর কোশ্চেন চলে আসছে, হাইড্রার দ্রুত চলন পদ্ধতি কোনটা? দেখো বরিশাল বোর্ড 2015 সালের কোশ্চেন, কেমন? প্রত্যেকটা কিন্তু বোর্ড কোশ্চেন। তা দ্রুত চলন পদ্ধতি কোনটা? সমারসল্টিং। আর এটার আরেকটা নাম কি? সমারসল্টিং বা বাংলা কি? বাংলা হচ্ছে ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, পরবর্তীতে আমাদের মোটামুটি জ্ঞানমূলক এমসিকিউ এতগুলো ছিল হাইড্রা থেকে। এখন হচ্ছে আমরা একটু বহুপদী সমতা সূচক কোশ্চেনের দিকে যাব। তো প্রথম কোশ্চেনটা দেখি, হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যায় কোথায়? হাইড্রার গ্রন্থিকোষ কোথায় পাওয়া যায়? হাইড্রার গ্রন্থিকোষ কোথায় পাওয়া যাবে? 25 নম্বর কোশ্চেন। আনসার কি হবে? আচ্ছা, আনসার হবে, দেখো হাইড্রার গ্রন্থিকোষ হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায়? আমরা একটু আগে লিখে আসছিলাম না? হাইড্রার ওই যে বাইরে কি ছিল? বাইরে ছিল হচ্ছে এপিডার্মিস, আর ভিতরে ছিল কি? ভিতরে ছিল হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, তাই না? ওকে, এপিডার্মিসের ভিতরে কি কি কোষ ছিল? বলছিলাম হচ্ছে আমরা মিংস, MINGS, মিংস। আর কি ছিল? জনন কোষ ছিল, নিউরোসাইট, অর্থাৎ মিংস জনে ছিল এপিডার্মিসে। আর গ্যাস্ট্রোডার্মিসে কি কি ছিল ভাইয়া? গ্যাস্ট্রোডার্মিসে ছিল হচ্ছে শুধু মিংস। কেমন? MINGS, শুধু মিংস ছিল। তাহলে কি ছিল না গ্যাস্ট্রোডার্মিসে? জনি গ্যাস্ট্রোডার্মিসে ছিল না। ওকে, তাহলে গ্যাস্ট্রোডার্মিসে ছিল না কোনটা? গ্যাস্ট্রোডার্মিসে ছিল না হচ্ছে জনি। তাহলে তোমাকে কি বলছে যে হাইড্রার গ্রন্থিকোষ কোথায় পাওয়া যাবে? দেখো তো গ্রন্থিকোষ কোথায় পাওয়া যাবে? তাহলে হাইড্রার গ্রন্থিকোষ পাওয়া যাবে, দেখো গ্রন্থিকোষ মানে কি? এই যে জি, গ্ল্যান্ডুলার সেল, তাই না? জি কোথায় আছে? এই যে গ্যাস্ট্রোডার্মিসেও আছে, আবার এই যে জি কোথায় আছে? এই যে
এপিডার্মিস আছে, তাহলে কোথায় হবে? বহিঃত্বক অর্থাৎ এপিডার্মিস, অন্তঃত্বক অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিস, 1 এবং 3। বাট মেসোগ্লিয়ায় কি কোনো থাকবে না? মেসোগ্লিয়া তো কোনো কোষই না, কেমন কোনো কোষ স্তরই না, তাহলে সেখানে থাকবে না। তাহলে আনসার কি হবে? 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাকুরেট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যদি যাই একটু আমরা, 26 নম্বর কোশ্চেনটা, হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ, হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ। আচ্ছা, গ্রন্থিকোষ নিয়ে আবার কোশ্চেন, ভালো কথা। বহিঃত্বকের গ্রন্থিকোষ কিসে সাহায্য করে? দেখি বহিঃত্বকের গ্রন্থিকোষ কিসে সাহায্য করে হাইড্রার। আচ্ছা, বহিঃত্বকের গ্রন্থিকোষ সাহায্য করবে হচ্ছে 1 নম্বরে ভাসতে। হ্যাঁ, কারণ কি বলতো, এই যে গ্রন্থিকোষের ক্ষরণের ফলে এই গ্রন্থিকোষটা কিন্তু কি তৈরি করতে পারে জানো? গ্রন্থিকোষের অন্যতম কাজ হচ্ছে সে বুদবুদ তৈরি করতে পারে। হ্যাঁ, সে হচ্ছে বুদবুদ সৃষ্টি করতে পারে। হাইড্রা বহিঃত্বকের গ্রন্থিকোষ বুদবুদ সৃষ্টি করতে পারে, আর বুদবুদ সৃষ্টির মাধ্যমে হাইড্রা কি করতে পারবে? হাইড্রা ভাসতে পারবে। দ্যাটস ওয়াই হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ হাইড্রাকে ভাসতে সাহায্য করবে। ওকে, আর কিসে সাহায্য করবে হাইড্রার বহিঃত্বকের গ্রন্থিকোষ? আর সাহায্য করবে হচ্ছে কিসে? আর সাহায্য করবে হচ্ছে হাইড্রা খাদ্য গলৎকরণে। কেন কেন খাদ্য গলৎকরণে সাহায্য করবে? দেখো, একটা হাইড্রা যখন খাবার খাবে, হ্যাঁ, একটা হাইড্রা যখন, ধরো এটা একটা হাইড্রা, হ্যাঁ, একটা হাইড্রা আছে, এখানে হচ্ছে তোমার এইগুলো ছিল, কোষীয়গুলো ছিল, আর এখানে হচ্ছে তোমার পদতল। ওকে, হাইড্রা যখন একটা খাবার খাবে, এদিক দিয়ে খাবার খাওয়ার সময় এই খাবারটা তো তার দেহের ভিতরে পাস করতে হবে, তাই না? খাবারটা যখন হাইড্রা দেহের ভিতরে পাস করবে তখন কি হবে? খাদ্যের ঘষা লাগবে তার অন্তত্বকের সাথে, সে ঘষায় খাদ্যটা পাস করতে বাধাপ্রাপ্ত হবে। ওকে, এই বাধাটাকে অতিক্রম করার জন্য এখানে কি দেবে? কিছু লুব্রিকেন্ট দিতে হবে, তাই না? কিছু লুব্রিকেন্ট দিতে হবে। ওকে, লুব্রিকেন্ট দিতে হবে, অর্থাৎ লুব্রিকেন্ট দিতে হবে, তাই না? লুব্রিকেন্ট। ওকে, লুব্রিকেন্ট দিতে হবে। এই লুব্রিকেন্ট হিসেবে কি ব্যবহার করবে? লুব্রিকেন্ট হিসেবে সে মিউকাস ব্যবহার করবে। ওকে, আর এই মিউকাসটা কে ক্ষরণ করে দিবে? মিউকাসটা ক্ষরণ করে দিবে হচ্ছে এই গ্রন্থিকোষ। মিউকাসটা ক্ষরণ করবে হচ্ছে কে? গ্রন্থিকোষ। কেমন? তাহলে হাইড্রা বহিঃত্বকের গ্রন্থিকোষ সাহায্য করে কিসে? বাড়তে সাহায্য করবে। আর দেখলাম যে মিউকাস ক্ষরণের মাধ্যমে খাদ্য গলৎকরণে সাহায্য করবে। আর খাদ্য পরিপাকে গ্রন্থিকোষ কোনো সাহায্য করবে না, খাদ্য পরিপাকে কোনো গ্রন্থিকোষ সাহায্য করবে না। তাহলে আনসার হবে কি? আনসার হবে ক নাম্বারটা, 1 এবং 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, পরবর্তী কোশ্চেনটা 27 নম্বরটা, হিপনোটক্সিন উপস্থিত থাকে। দেখো, একদম জাতীয় কোশ্চেন, হাইড্রা থেকে জাতীয় কোশ্চেন। ওকে, এটাকে আমি একটা নাম দিলাম, কি নাম এটা? এটার নাম হচ্ছে জাতীয় কোশ্চেন। হ্যাঁ, জাতীয় প্রশ্ন, জাতীয় প্রশ্ন, হাইড্রা থেকে জাতীয় প্রশ্ন। কি জাতীয় প্রশ্ন? হিপনোটক্সিন। হিপনোটক্সিন কি দিয়ে তৈরি বলো তো? কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। কেমন? কোনো লিপিড থাকে না, প্রোটিন এবং ফেনল। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 এবং 3। 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে হচ্ছে খ নাম্বারে। ওকে, আশা করি বুঝতে পারছি। তার পরবর্তী কোশ্চেন, নিডোসাইট কোষ অনুপস্থিত। নিডোসাইট কোথায় থাকে না? দেখো, নিডোসাইট হচ্ছে হাইড্রার দংশনাঙ্গন, তাই না? নিডোসাইট হচ্ছে কি? নিডোসাইট হচ্ছে হাইড্রার দংশনাঙ্গন। যদি একটু লিখি আমরা, নিডোসাইট হচ্ছে হাইড্রার দংশনাঙ্গাণু। হাইড্রার দংশনাঙ্গাণু হচ্ছে নিডোসাইট। তার মানে নিডোসাইট কি করবে? সে কিসের কাজে ব্যবহার করবে? সে শিকারের কাজে ব্যবহার করবে। কেমন? নিডোসাইট তাহলে কিসের কাজে ব্যবহার করবে? শিকারের কাজে ব্যবহার করবে। ওকে, আচ্ছা, শিকারের কাজে যেহেতু নিডোসাইট ব্যবহার করতেছে, তাহলে নিডোসাইটটা হাইড্রাদের কোথায় থাকতে হবে? যদি আমরা একটা হাইড্রার দেহ চিন্তা করি, এটা যদি একটা হাইড্রার দেহ হয়, ওকে, যদি একটা হাইড্রার দেহ হয়, তাহলে নিডোসাইটটা কোথায় থাকবে হাইড্রার দেহের বলতো? এমন কিছু জায়গায় থাকবে যেটা শিকার ধরতে সাহায্য করবে। ওকে, তাহলে শিকার ধরতে কে কে সাহায্য করবে? যে হাইড্রা এপিডার্মিস, হ্যাঁ, সাহায্য করবে, কারণ এপিডার্মিসে কি থাকবে? নিডোসাইট থাকবে। সে কি করবে? হাইড্রা কোনো শিকার যদি এখানে আসে, তখন সে এই যে নিডোসাইট থেকে নেমাটোসিস্টটা নিক্ষেপ করবে। ওকে, তাহলে বুঝলাম যে এপিডার্মিসে সাহায্য করতে, তাহলে এপিডার্মিসে অনুপস্থিতিটা হবে না। ওকে, আচ্ছা, দেখো তো পদতল, এই যে পদতল, এখানে তো এটার সাহায্যে হাইড্রা কোনো কিছুর সাথে লেগে থাকবে, তাই না? তাহলে এখানে তুমি নিডোসিল দেওয়ার কোনো দরকার আছে? নাই। তাহলে অনুপস্থিত যদি কোশ্চেনটা থাকে যে কোথায় নেই, তাহলে একটা আনসার হচ্ছে পদতল। বুঝলাম। আচ্ছা, হাইড্রা দেখো তো, এই যে ভিতরের তলে আমরা জানি যে নিডোসাইটের কাজ হচ্ছে কি? শিকার ধরা, তাই না? শিকার ধরা হচ্ছে নিডোসাইটের কাজ। এখন হাইড্রা কি তার এই যে ভিতরের তল দিয়ে কি শিকার ধরবে? এই জায়গাটাকে সে শিকার ধরার কাজে ব্যবহার করবে না, শিকারকে গলৎকরণে ব্যবহার করবে, বাট শিকার ধরার কাজে এটা ব্যবহার করবে না। তাহলে সেটা কোথায় থাকবে? নিডোসাইটটা কোথায় অনুপস্থিত থাকবে? এই এন্ডোডার্মিসেও নিডোসাইটটা অনুপস্থিত থাকবে। তাহলে নিডোসাইট কোষ অনুপস্থিত যদি কোশ্চেন হয়, তাহলে আনসার কি হবে? আনসার হবে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনের দিকে যদি যাই আমরা, দেখো একটা হাইড্রা চিত্র দেওয়া আছে, সুন্দর একটা চিত্র। ওকে, উপরের চিত্রের প্রাণীটি খাদ্যাভ্যাস কোন ধরনের? এই যে খাদ্যাভ্যাসের ভিত্তিতে ক্লাসিফিকেশন, এটা আমার খুব ইম্পর্টেন্ট, মানে আমার খুবই ফেভারিট একটা কোশ্চেন। সকল বোর্ড 2018-তে আসছে, আর এটাও তুমি একটু 3 স্টার দিয়ে রাখো, কারণ খাদ্যাভ্যাসের ভিত্তিতে তোমার এটা কিন্তু জানতেই হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জেনে রাখি হাইড্রা হচ্ছে কেমন? হাইড্রা হচ্ছে মাংসাশী। আচ্ছা,
এখন তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা যারা দিবা, তোমাদের টোটাল 4টা প্রাণী নিয়ে জানলে হবে। হ্যাঁ, টোটাল 4টা প্রাণীর খাদ্যাভ্যাস জানতে হবে তোমার। 4টা প্রাণীর খাদ্যাভ্যাস তোমার জানতে হবে। ওকে, 4টা প্রাণীর খাদ্যাভ্যাস তোমার জানতে হবে। ওকে, খাদ্যাভ্যাস তোমার জানতে হবে। কি কি জানতে হবে? এক নাম্বারটা হচ্ছে মানুষ। মানুষের খাদ্যাভ্যাস জানতে হবে, যে মানুষ কেমন খাবারের দিক থেকে। ওকে, মানে কি ধরনের খাবার খায় সেটা। 2 হচ্ছে হাইড্রা। 3 হচ্ছে ঘাস ফড়িং নিয়ে জানতে হবে তোমার, ঘাস ফড়িং। আর তোমার জানতে হবে রুই মাছ নিয়ে, তাই না? এই 4টা প্রাণী কিন্তু আমরা বেসিক্যালি ইন্টারমিডিয়েটে পড়ি। ওকে, তো মানুষ, হাইড্রা, ঘাস ফড়িং আর হচ্ছে রুই মাছ। বুঝতে পারছি? এই 4টা প্রাণীর তোমার খাদ্যাভ্যাস তোমার জানতে হবে। তাহলে দেখো তো মানুষ কেমন, আমরা কি খাই, আচ্ছা আমরা ধরো হাইড্রা থেকে শুরু করলাম। হাইড্রা হচ্ছে মাংসাশী, তাই না? হাইড্রা মাংসাশী, মানে হাইড্রা মাংস জাতীয় খাবার খায়। তাহলে আমরা বলতেছি মাংসাশী। যদি এটাকে ইংলিশে লিখি তাহলে কি লিখবো এটাকে? মাংসাশী ইংলিশ হচ্ছে কার্নিভোরাস, তাই না? মাংসাশী ইংলিশ হচ্ছে কি? কার্নিভোরাস। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট, এই টার্মগুলো একটু মনে রাখবা। মাংসাশী ইংলিশ হচ্ছে কার্নিভোরাস। আচ্ছা, এটা একটু মনে দেখতে সমস্যা হচ্ছে, আমি হচ্ছে একটু বুটা সরিয়ে নিচ্ছি। ওকে, দেখো তো এখন ঠিক আছে না? হ্যাঁ, ওকে। তো হাইড্রা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস। ওকে, হাইড্রা মাংসাশী বা কার্নিভোরাস। ঘাসফড়িং হচ্ছে শাকাশী। ঘাসফড়িং কি লতা পাতা খায় না? তাহলে ঘাসফড়িংকে বলবো হচ্ছে আমরা শাকাশী। শাকাশী ইংলিশটা হচ্ছে হার্বিভোরাস। আর রুই মাছ হচ্ছে মাংসাশী, রুই মাছ হচ্ছে শাকাশী। অর্থাৎ রুই মাছও হচ্ছে হার্বিভোরাস। আর এই যে আমরা মানুষ, তুমি আমি কি খাই? আমরা শাক পাইলেও খাই, মাছ পাইলেও খাই, মাংস পাইলেও খাই। অর্থাৎ আমরা শাকও খাই, অর্থাৎ তৃণভোজী একই সাথে, এবং একই সাথে আমরা মাংসাশী। তাহলে আমরা কি বলবো? আমরা শাকাশী আর মাংসাশীকে একত্রে বললে আমরা বলবো হচ্ছে আমরা সর্বভুক, তাই না? মানুষ হচ্ছে সর্বভুক। সর্বভুকের ইংলিশটা তাহলে কি হবে? সর্বভুক ইংলিশ হচ্ছে অমনিভোরাস। ওকে, তাহলে আমরা কি কি জানলাম? তাহলে আমরা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের বইতে যে 4টা প্রাণী নিয়ে মোটামুটি পড়তে হয়, মানুষ, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এদের খাদ্যাভ্যাস নিয়ে জানলাম। মানুষ হচ্ছে সর্বভুক বা অমনিভোরাস, তারপর হচ্ছে তোমার হাইড্রা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস, মাংসাশী হচ্ছে কার্নিভোরাস। ঘাসফড়িং আর রুই মাছ উভয়ই হচ্ছে শাকাশী, আর যেটাকে ইংলিশে বলা হচ্ছে হার্বিভোরাস। ওকে, আশা করি খাদ্যাভ্যাসের ভিত্তিতে আমরা এটা বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা, পরবর্তীতে যদি আমরা সরাসরি এমসিকিউটার দিকে যাই, যে কোশ্চেনটা কি ছিল আমাদের? তো আমাদের কোশ্চেনটা ছিল উপরের প্রাণীটি খাদ্যাভ্যাস কোন ধরনের? তাহলে উপরের প্রাণী কোনটা আমরা এক নজরে বুঝে ফেলেছি। এটা হচ্ছে কি? এটা কি বাচ্চা? একটা হাইড্রা, তাই না? এটা একটা হাইড্রাই তো, তাই না? হাইড্রা। ওকে, তাহলে এটা যদি হাইড্রা হয় তাহলে হাইড্রার খাদ্যাভ্যাস কি হবে? যে একটু আগে আমি পড়ে আসলাম হাইড্রার খাদ্যাভ্যাস কি হবে? হাইড্রার খাদ্যাভ্যাস হবে তারা হচ্ছে মাংসাশী বা কার্নিভোরাস। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখি। নিচের উদ্দীপকের আলোকে 2টি কোশ্চেন উত্তর দেওয়া আছে। এটা আলিম পরীক্ষা 2018 কোশ্চেন। ওকে, দেখি কি কোশ্চেন আছে উদ্দীপকে। আচ্ছা, উদ্দীপকে দেখো হাইড্রার এই জিনিসটা দেখে তুমি কি বুঝতেছো? প্রথমে বলো তো, এই যে একটা চিত্র আছে, এটা কিসের চিত্র বলো তো? এটা হচ্ছে, যারা হয়তো ইন্টারমিডিয়েট পড়েছে তারা জানো, এটা হচ্ছে হাইড্রার এপিডার্মিসের চিত্র, তাই না? হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ, হাইড্রার এপিডার্মিসের কোষ। ওকে, হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ। বুঝতে পারছি? হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ হচ্ছে এই বাইরেটা। ওকে, হাইড্রার এপিডার্মিসের কোষগুলো হচ্ছে এই সবগুলা। ওকে, আচ্ছা, তার মধ্যে কি চিহ্নিত করে দিয়েছে দেখো। এ চিহ্নিত অংশ কোনটা? আচ্ছা, এই যে চিহ্নিত অংশ দেখতেছো? এই চিহ্নিত অংশ, এই কোষগুলো কেমন? এই যে অনেকটা ত্রিকোণ আকৃতি, গোল না কিন্তু, হ্যাঁ, ত্রিকোণ আকৃতির সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এই চিহ্নিত কোষগুলোর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? ফার্স্ট অফ অল, এ চিহ্নিত কোষটা কি? এ চিহ্নিত কোষটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে এ চিহ্নিত কোষ যেটা বলো, এটা হচ্ছে এমন, এটা হচ্ছে কি কোষ? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, এর চিহ্নিত কোষ হচ্ছে কি? ইন্টারস্টিশিয়াল কোষ। এখন ইন্টারস্টিশিয়াল কোষ আমরা জানি এটা হচ্ছে কি? হাইড্রার কেমন কোষ? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোষ। কারণ কি? এর রিজেনারেশন ক্ষমতা আছে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে, যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। ওকে, তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষ, আর ইন্টারস্টিশিয়াল কোষের ক্ষেত্রে প্রযোজ্য কি? এর কি কি থাকবে? কিছু বৈশিষ্ট্য তোমার বইতে আছে। তার মধ্যে প্রথম লাইনটা কি? সুস্পষ্ট নিউক্লিয়াস আছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোল বা ত্রিকোণাবিষ্ট থাকে। ওকে, তাহলে কি কি আছে দেখো তো। দেখি আমরা যদি একটু কোশ্চেন দেখি, সুস্পষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, তাহলে ঠিক আছে, সুস্পষ্ট নিউক্লিয়াস, তাহলে 1 নাম্বার হচ্ছে রাইট আনসার। ওকে, তারপরে গোল বা ত্রিকোণাকার বিশিষ্ট, হ্যাঁ, এটাও ঠিক আছে। বাট 3 নাম্বার কোশ্চেনটা দেখো, তুমি একটু অসতর্ক হলেই কিন্তু এটা ভুল হয়ে যাবে। 3 নাম্বার কোশ্চেনটা কি? এখানে বলা আছে কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নো, এখানে কোনো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। এখানে কি আছে বলো তো? অমসৃণ। এখানে কি আছে? হাইড্রাতে
আর এটা থাকবে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি থাকবে হাইড্রাতে ভাইয়া? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, বুঝতে পারছি? তাহলে দেখো একটুর জন্য কিন্তু ভুল হয়ে যাবে এই টাইপের কোশ্চেন। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, থাকবে হচ্ছে কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 এবং 2। আচ্ছা, এখন আমাকে বলো মসৃণ ভার্সেস অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর এটা দুই ধরনের হয়, তাই না? একটা হচ্ছে মসৃণ আর হচ্ছে অমসৃণ। ওকে, এই দুটো কথা দ্বারা আসলে আমরা কি বুঝি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ আর অমসৃণ হলে মানে এই ব্যাপারটা দিয়ে আমরা আসলে কি বুঝি? তো এটা বোঝার জন্য আমরা একটু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা ফিগার রাখতে পারি, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটা কি কোষীয় অঙ্গাণু, তাই না? এটা দেখতে অনেকটা এমন, হ্যাঁ অনেকটা এই যে এরকম। ধরো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন তুমি মসৃণ আর অমসৃণ দিয়ে কি বুঝতেছো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে? দেখো অনেক ক্ষেত্রে কি থাকে, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকবে? এখানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা জিনিস লাগানো থাকবে, বলো তো কি দানা দানা জিনিসটা কি কি হবে বলো তো? যারা জানো, যারা সায়েন্স স্টুডেন্ট আছে মোটামুটি জানার কথা, কি লাগানো থাকবে এখানে দানা দানা? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে দানা দানা কিছু জিনিস লাগানো থাকতে পারে। আচ্ছা, এই দানা দানা জিনিসগুলোকে বলবো আমরা রাইবোজোম। কি বলবো এটাকে? রাইবোজোম। অনেক ক্ষেত্রে কি হবে, অনেক ক্ষেত্রে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গায়ে দানা দানা রাইবোজোম লাগানো থাকবে। আবার রাইবোজোম দুই ধরনের, একটাকে বলবো পলি রাইবোজোম, আর হচ্ছে ফ্রি রাইবোজোম। এটা কোন ধরনের রাইবোজোম থাকবে? এটা হচ্ছে পলি রাইবোজোম থাকবে, ওকে পলি রাইবোজোম থাকে, পলি রাইবোজোম লাগানো থাকবে, ওকে পলি রাইবোজোম লাগানো থাকবে। আচ্ছা, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে পলি রাইবোজোম লাগানো থাকবে এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো হচ্ছে আমরা, দেখো কোনো একটা দানা দানা কিছু লাগানো থাকলে সেটা কি অমসৃণ হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কেমন? আচ্ছা, এখন এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি? এটা হচ্ছে তোমরা বোটানি ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছো। এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? সে স্নেহ জাতীয় পদার্থ সংশ্লেষ করবে। আর সরি, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? তার যেহেতু রাইবোজোম আছে তাহলে সে কি করবে? প্রোটিন জাতীয় খাদ্য সংশ্লেষ করবে, ওকে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে? সে করবে হচ্ছে কি স্নেহ জাতীয় খাদ্য সংশ্লেষ করবে, ওকে। তো আমাদের মেইন কোশ্চেনে ব্যাক যে আমাদের 30 নম্বর কোশ্চেনটা ছিল, এ চিহ্নিত অংশ অর্থাৎ ইন্টারস্টেশনাল কোষের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? দুইটা প্রযোজ্য, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে আর গোল বা মসৃণ, গোল বা চিকন বিশিষ্ট হবে। আর কি থাকবে? অমসৃণ থাকবে না, থাকবে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা, দেখো পরবর্তী কোশ্চেনটা 31 নম্বর কোশ্চেনটা কি আছে, যে বি চিহ্নিত কোষ্ঠীর ক্ষেত্রে কোষ্ঠী নিচে কোনটি ক্ষেত্রে ভূমিকা রাখে? আচ্ছা, বি চিহ্নিত কোষ্ঠী কি আছে দেখি তো আমরা, বি চিহ্নিত কোষ্ঠী কি আছে? আচ্ছা, এই যে দেখো বি চিহ্নিত কোষ। বি চিহ্নিত কোষটা কি বলতো? এটা কি কোষ? বি চিহ্নিত কোষ এটা কি কোষ দেখি বুঝতেছো কিনা? এই যে বড় বড় কোষ যেটা, এটা কি? এটা কি কোষ? এই বড় কোষটা এটা কি কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ বা মাসকিউলো এপিথেলিয়াল সেল। কি কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ। বি চিহ্নিত কোষটা হচ্ছে পেশি আবরণী কোষ, ওকে। বি চিহ্নিত কোষটা হচ্ছে কি কেমন কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ, বুঝতে পারছি? পেশি আবরণী কোষ, বি চিহ্নিত কোষ, এটুকু ধরতে পারছি। আচ্ছা, এখন আমরা কোশ্চেনের দিকে যাই, যে বি চিহ্নিত কোষ অর্থাৎ আমি একটু লিখে রাখি যে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, বি চিহ্নিত কোষ বা পেশি আবরণী কোষ। আচ্ছা, পেশি আবরণী কোষ। তো পেশি আবরণী কোষের কাজটা কি হবে বলতো? 31 নম্বরের পেশি আবরণী কোষের কাজটা কি হবে? নাম দেখে বুঝতেছে পেশি, সে পেশির মাধ্যমে কি দিবে? দেহের আবরণ দিবে। তাহলে কি হবে? এই যে দেহের আবরণ সৃষ্টি করবে, ওকে। তাহলে আনসার হচ্ছে গ নাম্বারটা। এন্ড বাকি কোশ্চেন এইগুলো যদি একটু দেখতে চাই, বাকি অপশনগুলো একটু দেখি, এখানে বাকি অপশন থেকে কি কি আছে। দেখো যে খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষা কি অংশগ্রহণ করে বলতো? কোন কোষ অংশগ্রহণ করে? কোন কোষের কাজ করে? হচ্ছে নিডোসাইট। কোন কোষ করে খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষা করে? হচ্ছে নিডোসাইট। আচ্ছা, বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে কে বলতো? উদ্দীপনা গ্রহণ করে কে? বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে হচ্ছে সংবেদী কোষ, তাই না? বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে হচ্ছে সংবেদী কোষ। তারপর যদি বলে পুনরুৎপত্তি আর মুকুল সৃষ্টি করে কে? মুকুল সৃষ্টি করে হচ্ছে, আমরা একটু আগে পড়ে আসছি, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ওকে। ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টি করবে, ওকে। তাহলে আমাদের কোশ্চেন ছিল পেশি আবরণী কোষের কাজ কি? সেটা কি হবে? দেহের আবরণ দিবে, ওকে। পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা একটু, যে উদ্দীপকের কোষ স্তরে কাজ, উদ্দীপক কোষ স্তর কোনটা? এটাকে আমরা কি বুঝতেছি? এটা হচ্ছে হাইড্রার এপিডার্মিস, তাই না? হাইড্রার এপিডার্মিস, ওকে। এটা আমরা একবার লিখে রাখি যে এটা হচ্ছে হাইড্রার এপিডার্মিস কোষগুলো, এপিডার্মিসের কোষগুলো, ওকে। এটা হচ্ছে হাইড্রার এপিডার্মিসের কোষসমূহ। আচ্ছা, এপিডার্মিসের কাজ কি দেখি তো? আঘাত থেকে দেহকে রক্ষা করবে, হ্যাঁ ঠিক আছে। দেহের ক্ষতস্থান কি এপিডার্মিস পূরণ করবে? না, দেহের ক্ষতস্থান সরি,
উপরে কোষস্তরের কাজ। আচ্ছা, দেহের ক্ষতস্থানও হচ্ছে এপিডার্মিসের কোষগুলো পূরণ করবে। কেন পূরণ করবে বলতো? কারণ কি, এপিডার্মিসের কোষের ভিতরে কি থাকবে? এপিডার্মিসের কোষের ভিতরে কি থাকবে? এপিডার্মিসের কোষের ভিতরে থাকবে হচ্ছে কি থাকবে? এপিডার্মিসের কোষের ভিতরে থাকবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। সেই ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? দেহের ক্ষতস্থান পূরণ করে, আমরা জানি, তাই না? আচ্ছা, তাহলে আমার ক আর খ হচ্ছে টিসিয়াল কোষ। ওকে, তো এবং ক আর খ হচ্ছে আমাদের মানে 1 এবং 2 নাম্বারটা হচ্ছে আমাদের আনসারের ক্ষেত্রে। এখন পরবর্তী পেজে দেখি আরেকটা কি অপশন আছে। আরেকটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাকে অংশ নেয় না। বহিঃকোষীয় পরিপাকে অংশ নেবে কারা? বহিঃকোষীয় পরিপাকে অংশ নেবে হচ্ছে কি, গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলা, তাই না? এপিডার্মিসের কোনো কোষ বহিঃকোষীয় পরিপাকে অংশ নেবে না। তাহলে আমাদের আগের অপশন অনুযায়ী আমাদের আনসার কি ছিল? আনসার ছিল হচ্ছে এই যে এই পাশের 1 এবং 2। 1 এবং 2 ছিল আমাদের আনসার, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে ক 1 এবং 2। আশা করি বুঝাতে পেরেছি। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, নিচের কোন ধরনের চিত্রের কোন ধরনের কোষটি অনুপস্থিত, সরি আমি ভুল পড়ছি। চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত? যদি আমরা আগের চিত্রটা একটু দেখি, আগের চিত্র, এই চিত্র তাহলে কোথায় ছিল জানি? এটা ছিল হচ্ছে হাইডার এপিডার্মিসে, তাই না? এই এপিডার্মিসে কোন কোষটা অনুপস্থিত সেটা বলছে আর কি। দেখি কি কোষ অনুপস্থিত ছিল যদি আমরা দেখি। আচ্ছা, এপিডার্মিসে কি কোষ অনুপস্থিত ছিল দেখো তো। এখানে কোনো কি ছিল না? জনন কোষ কোনো উপস্থিত ছিল না। কেন জনন কোষ উপস্থিত ছিল না বলো তো? জনন কোষ উপস্থিত কখন থাকবে হাইড্রা এপিডার্মিসে? হাইড্রা এপিডার্মিসে জনন কোষ থাকবে হচ্ছে কেবলমাত্র কি, প্রজনন ঋতুতে। কেবলমাত্র কোন ঋতুতে? প্রজনন ঋতুতে জনন কোষ উপস্থিত থাকবে। কেমন? প্রজনন ঋতুতে। আর বাকি যেগুলো আছে, হ্যাঁ, বাকি যেগুলো আছে অর্থাৎ সংবেদী কোষ বলো, তোমার নিউরোসাইট বলো, স্নায়ু কোষ বলো, এগুলো সেক্ষেত্রে উপস্থিত ছিল। ওকে, আচ্ছা, পরবর্তী চিত্রটা যদি আমরা দেখি কি আছে, এই জিনিসটা কি আসলে প্রথমে আমরা চিত্রটা আইডেন্টিফাই করি। একটা কোশ্চেন দেখা মাত্র আমরা চিত্রটা আইডেন্টিফাই করে ফেলবো। এই চিত্রটা কিসের বলো তো? এটা কিসের চিত্র? এটা হচ্ছে হাইড্রার একটা নিডোসাইটের চিত্র, তাই না? হাইড্রার একটা নিডোসাইটের চিত্র, নিডোসাইটের চিত্র। ওকে, হাইড্রার একটা পরিণত নিডোসাইটের চিত্র। আচ্ছা, বি চিহ্নিত অংশটির নাম কি? এই যে দেখো তো, বি চিহ্নিত একটা অংশ দিয়ে দিয়েছে না, দেখো তো বি চিহ্নিত অংশ, এটার নাম কি? এটার নাম হচ্ছে পেশিতন্তু বা ল্যাসো। ওকে, এটার নাম হচ্ছে পেশি সূত্রক না, হ্যাঁ, পেশি সূত্র না, পেশিতন্তু বা ল্যাসো। এটার নাম হচ্ছে পেশিতন্তু বা ল্যাসো। 34 নম্বর আনসার কি হবে? 34 নম্বর আনসার হচ্ছে খ, পেশিতন্তু বা ল্যাসো। আচ্ছা, তারপরে বলছে এ চিহ্নিত অংশটা বৈশিষ্ট্য কি? এ চিহ্নিত অংশ কোনটা করছে? এর চিহ্নিত অংশ করছে হচ্ছে এই যে এই পার্টটা, তাই না? এই পার্টটা কি বলতো? একটা নিডোসাইটের এই পার্টটাকে কি বলি? এই পার্টটাকে বলা হচ্ছে নিডোসিল। হ্যাঁ, নিডোসিল বা কাটাটার নাম হচ্ছে নিডোসিল। ওকে, এটার নাম হচ্ছে কি? নাম বললাম আমরা নিডোসিল। তার নিডোসিলের কাজ কি? নিডোসিলের কাজ কি হবে বা বৈশিষ্ট্য কি হবে দেখো তো? প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক। হ্যাঁ, কোন একটা যদি যখন কোন একটা শিকার এই যে নিডোসাইটে নিডোসিলকে স্পর্শ করবে, তখন নিডোসিলটা কাইন্ড অফ বন্দুকের ট্রিগারের মতো ট্রিগার হবে। ওকে, অর্থাৎ শিকারের প্রধান উদ্দীপনাটা এই গ্রহণ করবে। ওকে, তারপরে এই যে দেখলাম ট্রিগারের মতো কাজ করবে। হ্যাঁ, তারপরে কি করবে সে? ট্রিগারের মতো কাজ করার পরে পরবর্তীতে সে কি করবে? পরবর্তীতে সে যখন সে ট্রিগারের মতো কাজ করলো তখন কি হবে বলতো? তখন এই যে এর ভিতরে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে, এটার ভিতরে হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে, ফলে সূত্রকটা নিক্ষিপ্ত হবে, তাই না? সূত্রকটা নিক্ষিপ্ত হলে কি হইতে হবে? এই যে বাইরে একটা অপার কলম আছে, সেই অপার কলমটাকে রোটেট করে খুলে যেতে হবে, তাই তো? তাহলে আনসার কি হবে? আনসার হবে তিনটাই। প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক ট্রিগারের মতো কাজ করবে, আর হচ্ছে অপার কলমকে খুলতে সাহায্য করবে। তাহলে আনসার হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের একুরেট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, উদ্দীপকের অঙ্গটির নাম কি? এই যে দেখো তো উদ্দীপকের অঙ্গ, দেখো এটা কিন্তু ভুলেও, দেখো একটু আগে আমাদের একটা অঙ্গ ছিল না এই চিত্রকে আমরা কি বলছিলাম, কি নাম দিয়েছিলাম? এটা ছিল নিডোসাইট, তাই না? এটা ছিল নিডোসাইট। বাট এই চিত্র দেখো তো, এটা কি আছে? এটা কোন একটা পার্ট বোঝাচ্ছে না? এটা একটা পার্ট না, কার পার্ট? আমরা যদি আবার আগের চিত্রে নিডোসাইটে যাই, এই যে নিডোসাইটের ভিতরে আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, ভিতরে এই পোর্শনটুকুকে তুলে দিছে না, দেখো তো ভিতরে এই পোর্শনটুকুকে তুলে দিছে না, যেটা আমি সবুজ কালি দিয়ে চিহ্নিত করলাম। তুলে দিছে কিনা এই পোর্শনটুকুকে? হ্যাঁ, এই পোর্শনটুকুকে তুলে দিছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো কি, ওই পোর্শনটুকু কি, এটা হচ্ছে নেমাটোসিস্ট। এটা হচ্ছে কি একটা নেমাটোসিস্ট। এটা হচ্ছে একটা নেমাটোসিস্ট। এ পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এখন আমরা তো জানি যে হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে, তাই না? 4 টাইপসের নেমাটোসিস্ট থাকে হাইড্রাতে। তাহলে কোন টাইপের নেমাটোসিস্ট হচ্ছে এটা তোমাকে আইডেন্টিফাই করাটা হচ্ছে এই কোশ্চেনের উদ্দেশ্য। ওকে, আচ্ছা, আমরা জানি 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে যে আদর্শ নেমাটোসিস্ট তার কিছু বৈশিষ্ট্য আছে। তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তার কি থাকবে? তার এই যে দেখো ছোট ছোট কিছু মানে কাটার মতো অংশ আছে না,
তার কি থাকবে, এগুলোকে বলা হচ্ছে ভার্ব। ওকে, এটা হচ্ছে ভার্ব। আর ভার্ব থাকা কার বৈশিষ্ট্য, তুমি দেখতেছো যে এটা একটা নেমোটোসিস্ট বুঝলাম, বাট নেমোটোসিস্ট তো 4 ধরনের হয়, তাহলে এটা কোন ধরনের নেমোটোসিস্ট? তারপর তুমি একটু চিত্রটা খেয়াল করবো, চিত্রে দেখবা যে এই যে ভার্ব আছে, ওকে, ভার্ব প্রেজেন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টিনোটিল। ভার্ব থাকা মানে এটা হচ্ছে স্টিনোটিল। ওকে, তাহলে হচ্ছে স্টিনোটিল নেমোটোসিস্ট হচ্ছে এটা। তাহলে আনসারটা কি হবে? আনসার হচ্ছে স্টিনোটিল। ওকে, বুঝতে পারছি? তাহলে বাকিগুলো হবে না কেন? ভলবেন বা স্ট্যাপটোলিন গ্লুটিনেন বা স্টেরিলিন গ্লুটিনেন চারটাই কিন্তু হাইড্রা নেমোটোসিস্ট, বাট আমাদের চিত্রের নেমোটোসিস্টটা হচ্ছে কোনটা? স্টিনোটিল। কেন স্টিনোটিল বুঝলাম, কারণ এখানে কি পাইছি আমরা, দেখো তো আমরা চিত্রে কি পাইছি, চিত্রে আমরা এই যে ভার্বটা পেয়েছি। কেমন? আচ্ছা, আর ভার্ব কয়টা থাকবে বলো তো? ভার্ব থাকবে হচ্ছে 3টি। ওকে, ভার্ব থাকবে হচ্ছে 3টি। এই যে আমরা 3টি কিন্তু দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য কি? হ্যাঁ, উদ্দীপকের চিত্রটা, এই চিত্রটা মানে এই যে এই চিত্র কি কি বৈশিষ্ট্য আছে এটা বলতে বলছে, দেখি কি বৈশিষ্ট্য আছে দেখি। হ্যাঁ, ভার্বিউল উপস্থিত। দেখো এই যে ভার্ব আছে, এখন এই যে বড় বড় কাটা যেটাকে আমরা বলতেছি ভার্ব, ভার্বের গায়ে আবার ছোট ছোট কিছু কাটা থাকবে, সেটার নাম হচ্ছে ভার্বিউল, তাই না? ভার্বিউল। আমরা জানি কোনো একটা জিনিসের সাথে যখন উল লাগাই, উল কথাটা যখন লাগাই তখন সেটাকে ছোট জিনিস বোঝায়। যেমন ধরো একটা হচ্ছে লোভ, লোভ, লোভের ছোটটা কি? লোভের ক্ষুদ্রাংশ কি বলি? লোবিউল। ওকে, আর্টারি বা ধমনী, আর্টারির ক্ষুদ্রাংশ কি বলি আমরা? আর্টারিওল। ঠিক তেমনি ভার্বের ক্ষুদ্রাংশ হচ্ছে ভার্বিউল, তাহলে এখানে কি থাকবে? ভার্বিউল থাকবে। ওকে, তারপরে যেহেতু এটা স্টেনোটিল, তাহলে কি থাকবে? অবশ্যই হিপনোটক্সিন ক্ষরণ করবে, তাই না? তারপরে যদি দেখি, তারপরে অপশনটা যদি দেখি, তারপর অপশন কি আছে? বাট প্রশস্ত। হ্যাঁ, এই যে স্টেনোটিল যেটা, তার বাটটাও থাকবে হচ্ছে প্রশস্ত। বাট কোনটা বলো তো? বাট বা শ্যাফট কোনটা? এই যে এই পার্টটা দেখো, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই এটাকে বলা হচ্ছে বাট বা শ্যাফট। হ্যাঁ, এই বাট বা শ্যাফটটা থাকবে হচ্ছে স্টেনোটিলের প্রশস্ত। কেমন? তাহলে আনসারটা কি? আনসার হবে 1, 2 এবং 3। 1, 2 এবং 3, অর্থাৎ আমার হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে আমার আনসার, অ্যাকুরেট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, উদ্দীপকের এ চিহ্নিত অংশের নাম কি? দেখো তো একটা উদ্দীপকে কি কি দেওয়া আছে এটা। ফার্স্ট অফ অল তুমি এটা দেখেই তোমাকে বুঝতে হবে সেটা কি, কিসের ফিগার এটা। এটা হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ফিগার। ওকে, এটা কি? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ। ওকে, বা গ্যাস্ট্রোডার্মিসের কোষ, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষের চিত্র হচ্ছে এটা। আচ্ছা, তো হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ, তার মধ্যে কি চিহ্নিত করে দিয়েছে? এ চিহ্নিত করে দিয়েছে। আচ্ছা, বুঝলাম। আবার দেখো বি চিহ্নিত করে দিয়েছে। আচ্ছা, এই যে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোষ, এখন হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের কোন কোষটা, এটা একটু বুঝতে হবে। বলো তো কোন কোষটা? এটা হচ্ছে কি? গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোন কোষ? পুষ্টি কোষ। আমরা জানি হাইড্রার এপিডার্মিসে এক ধরনের কোষ থাকে যেটাকে বলা হয় হচ্ছে কি, যেটাকে বলা হয় হচ্ছে পেশি আবরণী কোষ। গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষটার নাম হয়ে যাবে পুষ্টি কোষ। আর এই পুষ্টি কোষ আবার দুই ধরনের। পুষ্টি কোষ আবার দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টি কোষ, একটাকে আমরা কি বলবো? একটাকে বলবো হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, আরেকটাকে বলবো কি, আরেকটাকে বলবো হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। কেমন? একটা হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ আর একটা হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। ওকে, তো ফ্লাজেলীয় পুষ্টিকোষ এখানে কি থাকবে বলো তো? এখানে ফ্লাজেলা থাকবে, তাই না? ফ্লাজেলীয় পুষ্টিকোষে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। আর ক্ষণপদীয় পুষ্টিকোষে কি থাকবে? সেখানে ক্ষণপদ সৃষ্টি করবে। তাহলে দেখো যে এই চিত্রে, এই চিত্রে কি আছে? এটা একটা পুষ্টিকোষ বুঝলাম আমরা। এখানে কি আছে? এই যে ফ্লাজেলা আছে, তাই না? তাই এটা হচ্ছে কি ফ্লাজেলীয় পুষ্টিকোষ। আর এটা তো বিচিত্র, বি ফিগার কোনটা? এই যে এটা দেখো, এই যে ক্ষণপদ আছে, এই যে ক্ষণপদ আছে, তাই না? তাহলে বিটা হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। তাহলে এর চিহ্নিত অংশের নাম কি কি হবে বলতো? এই যে ফ্লাজেলা যুক্ত পুষ্টিকোষ, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের একুরেট আনসার। এটা কিন্তু যশোর বোর্ড 2017 কোশ্চেন, আশা করি বুঝাতে পেরেছি। তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, 39 নম্বরে কি আছে? আচ্ছা, বলছে এ ও বি অংশের কাজ কি? আচ্ছা, আবার যদি আগে চিত্রটা দেখি, এটা কি ছিল তাহলে? এ ছিল হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, একটু মনে রাখবো আমরা। আর বি ছিল ক্ষণপদীয় পুষ্টিকোষ। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যদি যাই, অর্থাৎ ফ্লাজেলীয় পুষ্টিকোষ বা এ, ক্ষণপদীয় পুষ্টিকোষ বা বি এর কাজ কি? দেখ কি করবে? তারা কি দেহ সংকোচন প্রসারণ করাবে? 39 নাম্বারটা, তারা কি দেহ সংকোচন প্রসারণ করাবে? না। পুষ্টিকোষের কাজ কিসের সাথে সংশ্লিষ্ট? পুষ্টিকোষের কাজ সংশ্লিষ্ট হচ্ছে খাদ্য পরিপাকের সাথে। দেশ সংকোচন প্রসারণের সাথে পুষ্টিকোষের কোনো সম্পর্ক নেই। তাহলে দেশ সংকোচন প্রসারণে কি অংশ নিবে বলতো? আমি যদি একটু লিখে দেই, কি অংশ নিবে? নিবে হচ্ছে পেশি আবরণী কোষ। কি অংশ নিবে? নিবে হচ্ছে পেশি আবরণী কোষ। কেমন? তার সংকোচন প্রসারণে অংশ নিবে কে? পেশি আবরণী কোষ অংশ নিবে হচ্ছে দেশ সংকোচন প্রসারণে। তারপরে খাদ্য কণা গ্রহণ ও পরিপাকে সাহায্য করবে কে? খাদ্য কণা গ্রহণ ও পরিপাক। হ্যাঁ, যেহেতু পুষ্টিকোষ, তার কাজ কিসের সাথে সংশ্লিষ্ট? পরিপাকের সাথে সংশ্লিষ্ট। তাহলে সে খাদ্যকণা গ্রহণ ও পরিপাক করবে, এবং যে খাদ্যকণা গ্রহণ করবে, যে পরিপাক করবে, সেই পরবর্তীতে শ্বসন ও রেচনে অংশগ্রহণ করবে। তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 2 এবং 3, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে আমাদের একুরেট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। কেমন?
আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, দেখো তো হাইড্রার কি নিয়ে বলা আছে, এটা হাইড্রা হচ্ছে দেখো চলন নিয়ে বলা আছে। ওকে, কি বলছে কোশ্চেনটা, উদ্দীপকের চলন প্রক্রিয়ায় ভূমিকা রাখে, কিসে ভূমিকা রাখে, অর্থাৎ দেখো এটা কি ধরনের চলন বলো তো এটা, এই যে দেখো তো হাইড্রা সরাসরি সে মাথাটা নিচে নামাইয়া, এই যে একদম মাথা নিচে নামিয়ে আবার কি করতেছে, আবার এই যে তার পদতলটাকে তার সামনের দিকে এনে আবার মাথাটাকে সোজা করতেছে, তাই না? অর্থাৎ এর কোন চলন, আমরা যদি প্রথমে যদি আমরা আইডেন্টিফাই করি কোন ধরনের চলন, চলন অনেক ধরনের আছে হাইড্রাতে, তার মধ্যে এটা হচ্ছে লুপিং চলন, তাই না? এটা হচ্ছে কি হাইড্রার লুপিং চলন। এই পর্যন্ত মোটামুটি বুঝলাম। এখন লুপিং চলনে হাইড্রার কোন কোন পার্ট ভূমিকা রাখে, কোন কোন পার্ট ভূমিকা রাখে যদি এটা একটু দেখতে চাই, তাহলে আনসারটা কি হবে বলো তো? আনসার হচ্ছে দেখো হাইড্রার লুপিং চলন করতে হলে তার দেহকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে এভাবে বাঁকাইতে হবে না, এভাবে বাঁকাইতে হবে তো, তাই তো? বাঁকাইতে, তাহলে বাঁকাইতে হওয়া মানে কি দেহকে সংকুচিত করতে হবে। আর হাইড্রার দেহকে সংকুচিত করতে কি ভূমিকা রাখে, পেশী অবনী কোষ। তাহলে আনসার প্রথমটা কি হবে, পেশী অবনী কোষ। হ্যাঁ ঠিক আছে, পেশী অবনী কোষ সাহায্য করবে। তারপরে কে সাহায্য করবে যদি বলি, তারপর সাহায্য করবে হচ্ছে দেখো তো ক্ষণপদীয় কোষকে সাহায্য করবে। ক্ষণপদীয় কোষ কই থাকে বলো তো? ক্ষণপদীয় কোষ থাকে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে, তাই না? গ্যাস্ট্রোডার্মিসে থাকে ক্ষণপদীয় কোষ, গ্যাস্ট্রোডার্মিসে। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষণপদীয় কোষ কি করে, সে পরিপাকের কাজ করে, তাই না? সে পরিপাকের কাজ করে, সে খাদ্য পরিপাকের কাজ করে। তাহলে তার কি এই চলনের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে? তার কি চলনে কোনো ভূমিকা আছে? এই ক্ষণপদীয় কোষের চলনে কোনো ভূমিকা আছে? ডেফিনেটলি নাই। তাহলে আনসার এটা হবে না। তাহলে একটা পাইলাম পেশী আবরণ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দেখো এই যে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট। দেখো গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট, গ্লু 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 কথাটা থেকে মনে রাখবা, এই গ্লুটিনেন্ট নেমাটোসিস্টটা কি করবে, সে আঠালো রস ক্ষরণ করবে। সে কি করবে? সে হচ্ছে আঠালো রস ক্ষরণ করবে, আঠালো রস ক্ষরণ করবে। কেমন? আঠালো রস ক্ষরণ করবে। যখন এই হাইড্রাটা যখন চলাফেরা করবে, তখন এই যে এইখান থেকে যে তুমি শরীরটাতে বাঁকাচ্ছ, তুমি যদি মানুষ হয়ে যদি তুমি এইভাবে বাঁকানোর চেষ্টা করো, তুমি নিজেকে শরীরকে বাঁকানোর চেষ্টা করো, একটা সময় কি দেখবা পড়ে যাচ্ছ। কেন পড়ে যাচ্ছ? কারণ তোমার পায়ের সাপোর্টটা চেঞ্জ হয়ে যাবে। কেমন? সাপোর্টটা ডিসপ্লেস হয়ে যাবে। এই যে এইভাবে হাইড্রার পায়ের সাপোর্টটা দেওয়ার জন্য এক ধরনের আঠালো রস ক্ষরণ করে হচ্ছে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট। দ্যাটস ওয়াই এই গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট হাইড্রা চলন প্রক্রিয়াতে ভূমিকা রাখে। তাহলে আনসার হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনটা যদি দেখি 41 নম্বর কোশ্চেনটা, উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি, উক্ত চলন প্রক্রিয়া মানে কোন চলন, আমরা কিন্তু আগে আইডেন্টিফাই করে রাখছিলাম। কোনটা বলতো? চলন পদ্ধতি কোনটা ছিল? ছিল হচ্ছে লুপিং চলন পদ্ধতি, তাই না? লুপিং চলন পদ্ধতি। আচ্ছা কোশ্চেন কি ছিল, লুপিং চলন প্রক্রিয়ায় প্রাণীটি লম্বা দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, লুপিং হচ্ছে এমন একটা চলন পদ্ধতি, যে চলন পদ্ধতিতে সে ধীর গতিতে হাঁটবে, বাট সে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে পারবে। ধরো তুমি একটা ম্যারাথন রেস দৌড়াচ্ছ, তাহলে তুমি কি করতে হবে? তুমি যদি বল না ভাই আমি 10 কিলোমিটার দৌড়াবো, আমি হচ্ছে একদম যে 20 কিলো পার আওয়ার স্পিডে 10 কিলোমিটার দৌড়ে শেষ করবো, তাহলে তুমি দেখবা যে 500 মিটার বা 1 কিলো যাওয়ার পরে তুমি হাঁপিয়ে গেছো। তো যখন তোমাকে একটা দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, তখন তোমাকে কি করতে হবে? ধীরে সুস্থে আগাতে হবে, তোমার শক্তিটাকে সঞ্চয় করে রেখে আগাতে হবে। কেমন? তাহলে লুপিং চলন প্রক্রিয়ায় লম্বা দূরত্ব অতিক্রম করবে। তো লম্বা দূরত্ব অতিক্রম করতে তুমি কি করতে হবে? ধীরে গতিতে চলতে হবে, তাই না? তাহলে এখানে কি দ্রুত গতি, তাহলে কি সে দ্রুত গতি চলতে পারবে না, সে ধীর গতিতে চলবে। তাহলে এটা আনসার হবে না। তাহলে 1 নাম্বারটা নিলাম লম্বা দূরত্ব অতিক্রম করবে, 2 নাম্বারটা নিলাম না। 3 নাম্বারটা দেখে কি বলছে? প্রতিবার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কারেক্ট আনসার। কেন? দেখো তুমি আগের চিত্রটা একটু দেখো, যখন লুপিং চলন সে করেছে, তখন সে এখানে দাঁড়ানো ছিল, এখানে ছিল, পরবর্তীতে কষিকাটা সে এখানে নিছে, তাই না? এখান থেকে এখানে নিছে। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? বেসিক্যালি এখান থেকে এতটুক না, এই যে এইটুক জায়গা না, এইটুক জায়গা অতিক্রম করছে কিনা দেখো তো, আমি যেটা সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, এতটুক কিনা? তো এতটুক দূরত্ব কতটুক? এটা হচ্ছে তার দেহের অর্ধেক। তাহলে প্রতিবার চলনে এই লুপিং প্রক্রিয়ায় হাইড্রা তার দেহের অর্ধেক সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে আনসার হচ্ছে কি 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট পিক বা কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা, পরবর্তী উদ্দীপকটা দেখি। নিচের চিত্রে 2টি কোশ্চেন বলছে। আচ্ছা বুঝলাম কি কি কোশ্চেন আনসার দিতে হবে। দেখো পি চিত্র, ওকে, কিউ আর এস। আচ্ছা কিউ অংশটির নাম কি? এই যে দেখো কিউ, ফার্স্ট অফ অল এই সবগুলো, এই যে চারটা দেখতেছি আমরা, এই চারটা জিনিসকে আমরা সম্মিলিতভাবে কি বলবো বলো তো? চারটি জিনিসকে সম্মিলিতভাবে কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে নেমাটোসিস্ট। ওকে, এই চারটা জিনিস হচ্ছে সম্মিলিতভাবে নেমাটোসিস্ট। বুঝতে পারছি? চারটা জিনিস হচ্ছে কি সম্মিলিতভাবে নেমাটোসিস্ট। আচ্ছা এখন নেমাটোসিস্টের ভিতরে কিউ চিহ্নিত অংশটা কেমন নেমাটোসিস্ট? দেখো তো কিউ চিহ্নিত অংশটা আমরা কিভাবে বুঝবো? এখানে কি আছে? এই যে দেখো এখানে এই যে কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচ আছে, তাই না? কর্ক স্ক্রুর মতো প্যাচ। তাহলে প্যাচ থাকে কোন নেমাটোসিস্টে বলো তো? খুবই কমন একটা জিনিস। প্যাচ থাকে কোন নেমাটোসিস্টে? থাকে হচ্ছে এই যে ভলভেন বা ডেজমোনিম নেমাটোসিস্টে কি থাকে? প্যাচ থাকে। আশা করি বুঝাতে পেরেছি। কেমন?
তারপর 43 নম্বর কোশ্চেনটা দেখি, হাইড্রার শিকারকে পেঁচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে কোনটি? দেখো 43 নম্বর কোশ্চেনটা দেখো, হাইড্রার শিকারকে পেঁচিয়ে ধরা এবং অবশ করতে সাহায্য করে কোনটা? দেখো তো কি কি আছে এখানে। এখানে আছে হচ্ছে পি আছে স্টিনোটিল, কিউ আছে তোমার ভলবেন বা ড্যাফমোনিম, আর হচ্ছে স্ট্যাপটোলিন গ্লুটিনেন্ট, এস হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। কেমন? তার মধ্যে শিকারকে পেঁচিয়ে ধরতে এবং অবশ করতে সাহায্য করে হচ্ছে কে? এই যে দেখো পেঁচিয়ে ধরা বলছে না তোমার এখানে, পেঁচিয়ে ধরা বলছে না, পেঁচিয়ে ধরবে কে? এই যে তার কর্ক স্ক্রুর সাহায্যে, যে কে নামটা কি তা, সেটার নাম হচ্ছে ভলভেন্ট। সে ভলভেন্ট তার কর্ক স্ক্রুর সাহায্যে শিকারকে পেঁচিয়ে ধরবে। আর এই যে স্টিনোটিল আছে, এটা হচ্ছে স্টিনোটিল। কেমন? এটি স্টিনোটিল। কেন স্টিনোটিল আমরা একটু আগে দেখে আসছিলাম, বলো তো মনে আছে কিনা তোমাদের কারো? স্টিনোটিল কেন? কারণ এখানে কি আছে, এখানে এই যে কাটা আছে, ওকে, বার্ব আছে, দ্যাটস এটাকে বলবি স্টিনোটিল বা পেনিট্রেন্ট। আচ্ছা, এই স্টিনোটিলটা কি করছিল? স্টিনোটিলটা তার মাঝখানে যেহেতু হিপ্নোটক্সিন আছে, তাই না, সে কি করবে, ভলভেন্টটা যখন শিকারটাকে কর্কের মতো জড়িয়ে ধরবে বা পেঁচিয়ে ধরবে, তখন স্টিনোটিলটা তার বিষাক্ত হিপ্নোটক্সিন, তার বিষ ঢেলে দিবে, তাই না, তার বিষ ঢেলে দিবে, অর্থাৎ বিষ ঢেলে দিয়ে তাই কি করবে, অবশ করে ফেলবে। তাহলে শিকারকে পেঁচিয়ে ধরতে এবং অবশ করতে কে সাহায্য করবে? তাহলে সাহায্য করবে হচ্ছে পি এবং কিউ, অর্থাৎ স্টেনোটিল এবং ভলভেন্ট, অর্থাৎ আনসার হচ্ছে 1 এবং 2। আর আর এবং এস এক্ষেত্রে সাহায্য করবে না। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, একটা জাস্ট উদ্দীপক দেখা যাচ্ছে। উদ্দীপকে কি কি দেখতে পাচ্ছি আমরা? এটা একটা কি দেখতে পাচ্ছি দেখো তো, একটু দেখে রাখো যেহেতু কোশ্চেনটা পরবর্তী পেজে। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সূত্রক। কিসের সূত্রক? এটা হচ্ছে সূত্রক। কিসের সূত্রক? একটা এই সম্পূর্ণটা কিসের চিত্র? এটা হচ্ছে আমাদের একটা কি, নেমাটোসিস্টের চিত্র, তাই না? এটা হচ্ছে একটা নেমাটোসিস্টের চিত্র। আচ্ছা, নেমাটোসিস্টের চিত্র, তার মধ্যে এটা হচ্ছে একটা সূত্রক, সি হচ্ছে সূত্রক, আর এটা কি বলতো? এটা আসলে বোঝা যাচ্ছে না, বাট এটা আমার কাছে মনে হচ্ছে বার্ব ধরলাম। বিটাকে মনে হচ্ছে শ্যাফট, হ্যাঁ, বিটাকে মনে হচ্ছে শ্যাফট। আর ডি নাম্বার অংশটা কি? ডি নাম্বার অংশটা হচ্ছে পেশিতন্তু বা ল্যাসো, তাই না? এটুকু মনে হচ্ছে আর কি, যদিও এটা ক্লিয়ার নতটা, পেশিতন্তু বা ল্যাসো। ওকে, তো এর ভিত্তিতে আমরা পরবর্তী কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। পরবর্তী কোশ্চেনে দেখো, কোনটি শিকারের দেহে বিদ্ধ? উক্ত অংশগুলোর মধ্যে শিকারের দেহে বিদ্ধ হয় কোনটা বলতো? বিদ্ধ হবে কোনটা বলতো? শিকারের দেহে আমরা জানি কোন একটা নেমাটোসিস্টের সূত্রকটা বিদ্ধ হয়, তাই না? শিকারদের সূত্রক বিদ্ধ হয়। ওকে, তাহলে কোন সূত্রকটা আছে এখানে দেখো তো, কয় নাম্বার চিত্রে সূত্রক আছে? এই যে সি নাম্বার সূত্রকে আমরা কিন্তু অলরেডি চিত্রকে আমরা সূত্রক বলে গণ্য করে রাখছি। তাহলে আনসারটি কি হবে পরবর্তীতে? আনসারটা হবে কি? আনসার হবে সি, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তার পরবর্তী কোশ্চেনটা দেখি, যে উদ্দীপকটি দেখে দুটি প্রশ্ন উত্তর দাও। উদ্দীপকটা কি ছিল? দিনাজপুর বোর্ড 2015 কোশ্চেন। যে দেখো উদ্দীপক আছে হচ্ছে এই যে, এটা আমরা কি বলছিলাম জানি? আমরা পুষ্টিকোষ বলছিলাম, তাই না? একটা হচ্ছে এ নাম্বারটা কি আমরা আগেই লিখে রাখি, এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে, দেখো এখানে কি আছে, এই যে ঘনপদ আছে না, ঘনপদ, তাহলে এটা কি বলবো আমরা? বলবো হচ্ছে ঘনপদীয় পুষ্টিকোষ, এটাকে বলবো হচ্ছে আমরা ঘনপদীয় পুষ্টিকোষ। কেমন? আর পরবর্তীটা, অর্থাৎ এই যে বি নাম্বারটা আসলে কোনটা বোঝা যাচ্ছে না। এটা যদি মাঝখানেরটা হয় তাহলে হবে ইন্টারস্টিশিয়াল কোষ, আর যদি এটাকে বোঝায় তাহলে হবে ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। দেখি কি আছে কোশ্চেনটা। এ চিহ্নিত কোষের কাজ কি? এ চিহ্নিত কোষের কাজ হচ্ছে, যেহেতু ঘনপদীয় পুষ্টিকোষ, সে কি করবে বলতো? সে কিসের সাথে জড়িত থাকবে? সে কোন একটা এর হাইড্রার খাদ্য পরিপাকের সাহায্যে যুক্ত থাকবে। কেমন পরিপাক করবে? সে অন্তঃকোষীয় পরিপাক করবে, তাই না? আমরা জানি অন্তঃকোষীয় পরিপাক করবে হচ্ছে ঘনপদীয় পুষ্টিকোষ। আশা করি বুঝাতে পেরেছি। কেমন? তারপরে কোশ্চেনটা, বি চিহ্নিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য। বি চিহ্নিত কোষটা কি? আচ্ছা, এই বি চিহ্নিত কোষটা হচ্ছে, দেখো এটা আসলে এটা না কিন্তু, হ্যাঁ, বি চিহ্নিত কোষ এই যে মাঝখানে কোষগুলো যদি আমরা আসলে একটু ভালো চিত্র হতো তাহলে আমরা দেখতে পাইতাম যে অনেকটা এমন, ওকে, অনেকটা এই যে গোল বা ত্রিকোণ আকৃতির। একটা স্পেশাল নাম আছে হয়তো, বা আমি চিত্রটা আঁকানি ফলে তোমরা বুঝে গেছো এই জিনিসটা কি। এটা কি বলতো? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটা কি? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, বিচিহ্নিত কোষটা কি? এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা কি বলতো? সে কি পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে? না, সে পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে না। সে কি এক্টোডার্ম এন্ডোডার্ম দুই জায়গায় থাকে, এবং সে কি করতে পারে? ইন্টারস্টিশিয়াল কোষ অন্য কোষে রূপান্তরিত হতে পারে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে আমার 2 এবং 3, অর্থাৎ আমার আনসারটা হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে উদ্দীপকের কোন ধরনের নেমাটোসিস্ট? দেখো এটা তোমার চিন্তা হবে কি, যে একটা নেমাটোসিস্ট দেখলাম, তার মধ্যে এই যে দেখো প্রথমে আমার চোখে পড়ে গেছে বার্বের দিকে, তাই না? বার্ব পেয়ে গেছি। ওকে,
বার্ব পেয়ে গেছি। আর আমরা জানি কি কোনো একটা আমরা জানি হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকবে, 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। তার মধ্যে এই যে বার্ব দেখা যায় কেবলমাত্র কাদের ক্ষেত্রে? বার্ব দেখা যায় কেবলমাত্র পেনিট্রেন্টের ক্ষেত্রে, তাই না? পেনিট্রেন্টের ক্ষেত্রে বা স্টিনোটিল বা পেনিট্রেন্ট যেটাই বলো না কেন, পেনিট্রেন্ট, পেনিট্রেন্ট এটা অপর নাম কি? অপর নাম হচ্ছে স্টিনোটিল। হ্যাঁ, অপর নাম হচ্ছে স্টিনোটিল। ওকে, পেনিট্রেন্ট বা স্টিনোটিলের ক্ষেত্রে কেবলমাত্র বার্ব দেখা যায়। কেমন? তাহলে আমরা বার্ব দেখে চিনে ফেললাম কোন ধরনের নেমাটোসিস্ট হবে, তাহলে এটা হবে পেনিট্রেন্ট। ওকে, পরবর্তী কোশ্চেনটা যদি দেখি, উদ্দীপকটির কাজ কি? তাহলে উদ্দীপকে কি ছিল? তাহলে এটা ছিল নেমাটোসিস্ট। ওকে, তো নেমাটোসিস্টের কাজ কি? নেমাটোসিস্ট আমরা জানি কোন একটা হাইড্রা নেমাটোসিস্ট তার আত্মরক্ষার কাজে লাগে। কেমন? তারপরে তার কিসের কাজে লাগে? তারপর তার এর কি কোনো পরিপাকের কোনো কাজ আছে? না। আমাদের এই কোনো একটা হাইড্রার নেমাটোসিস্টের কি নাই, কোনো পরিপাকের ক্ষেত্রে কোনো কাজ নেই। তাহলে পরিপাকের কাজ হবে না। তাহলে কি হবে? আত্মরক্ষা, শিকার ধরা। বেসিক্যালি নেমাটোসিস্টের কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে এই আত্মরক্ষা যেটা আমরা দেখলাম, একটা হচ্ছে শিকার ধরা, আর 3 নাম্বার কাজটা হচ্ছে কি? 3 নাম্বার কাজটা হচ্ছে চলন। ওকে, 3 নাম্বার কাজটা হচ্ছে চলন। তাহলে আমাদের আনসার কি হবে? আনসার হবে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আশা করি বুঝাতে পেরেছি। তো এর মাধ্যমে মোটামুটি আজকে অধ্যায়ের আমাদের হাইড্রা থেকে বোর্ড স্ট্যান্ডার্ড প্রিভিয়াস বোর্ডে আসা যাবতীয় এমসিকিউগুলা, যাবতীয় কোশ্চেনগুলা, এমসিকিউ কোশ্চেনগুলো আমরা কি করলাম? আমরা একটু ব্যাখ্যামূলকভাবে সমাধান করার চেষ্টা করলাম। ওকে, যারা ক্লাসে ছিলে, লাইভে ছিলে, আমি জানি আজকে লাইভে কম, বা যারা পরবর্তীতে লাইভটা দেখবে তারা আশা করি এই অধ্যায়ের এই এমসিকিউ লাইভটা দেখার পরে তোমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায়ের জন্য এমসিকিউ নিয়ে কোনো প্যারা খেতে হবে না, সেটা হোক এসএসসি 24, 25, 26 বা হোয়াট এভার। কেমন? তো এর মাধ্যমে আমাদের মোটামুটি হাইড্রার এমসিকিউ আমরা শেষ করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের হাইড্রার এমসিকিউটা কভার আপ হয়ে গেল। ওকে, হাইড্রার এমসিকিউটা আমাদের হয়ে গেল, তাই না? এমসিকিউটা হয়ে গেল, বোর্ড স্ট্যান্ডার্ড যাবতীয় এমসিকিউ হয়ে গেল। আশা করি আমার এই ক্লাসটা করার পরে তোমাদের হাইড্রার এমসিকিউর উপর একটা 100% একটা কনফিডেন্স চলে আসবে, তাই না? যারা করেছো তারা জানাতে পারো, কিংবা যারা করোনি তারা পরবর্তীতে করলে দেখবা যে এই ক্লাসটা করলে তোমার মোটামুটি হাইড্রার এমসিকিউর উপর 100% কভার আপ চলে আসবে, স্পেশালি ফর বোর্ড এক্সাম। ওকে, পরবর্তী কোশ্চেনটা, পরবর্তী লাইভটা অর্থাৎ আগামীকাল নেক্সট ডে আমাদের অর্থাৎ আগামীকাল আমাদের কি হবে? আমাদের হাইড্রার ওয়ান শট সিকিউ একটা ক্লাস হবে। কেমন? হাইড্রার উপর ওয়ান শট একটা সিকিউ ক্লাস হবে। অনেকে হাইড্রা সিকিউ ধরতে পারো না, বলো যে ভাই হাইড্রার মতো সহজ জিনিস বাট সিকিউ দিলে পারি না। তাদের জন্য নেক্সট ক্লাসে কি করবো? আমরা হাইড্রা সিকিউ নিয়ে একটা ক্লাস নেব। কেমন? তো তোমরা সবাই ক্লাসে থাকবে, সবাইকে নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি তোমরা যারা এখনো টুটুলস একাডেমিকে ফলো করো নাই বা টুটুলস একাডেমি গ্রুপে জয়েন নাই, বা তোমাদের ফ্রেন্ডরা যারা গ্রুপে জয়েন নাই তাদেরকে কাইন্ডলি টুটুলস একাডেমি গ্রুপে জয়েন করিয়ে দিবে। কেমন? তাদেরকে কাইন্ডলি টুটুলস একাডেমি গ্রুপে জয়েন করিয়ে দিবে। ওকে, আর আমার পরিচয় তোমরা অবশ্যই জানো, আমার নাম মোহাম্মদ আরাফাত ইসলাম টুটুল, পড়াশোনা করছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। যদি পরিচয়টা ক্লাসের শুরুতে দেওয়া উচিত ছিল, বাট আমি পরিচয়টা শেষের দিকে দিতেই ভালো লাগে, কারণ আমরা ক্লাসটা শুরু করবো পরিচয় দিয়ে নয়, আমার পরিচয় দিয়ে নয়, আমাদের অধ্যায়ের পরিচয় দিয়ে। কেমন? তাহলে তোমরা হচ্ছে টুটুলস একাডেমিকে একটু ফলো করবা, টুটুলস একাডেমি যে গ্রুপটা আছে সেই গ্রুপে একটু জয়েন হবা, আর গ্রুপে তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিবা। কেমন? গ্রুপের একটু ফ্রেন্ডদের মেনশন দিবা। ওকে, এটা কিন্তু মাস্ট, গ্রুপের ফ্রেন্ডদের কিন্তু মেনশন অবশ্যই দিবে, মনে থাকবে। আচ্ছা, আসলে শিক্ষা শেয়ার করলে কমে না, শিক্ষা শেয়ার করলে বা জ্ঞান শেয়ার করলে উল্টো বাড়ে। তো যাই হোক, আমি তোমাদের জন্য যে কোর্সটা চালাচ্ছি বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শট এমসিকিউ অর সিকিউ, বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ এন্ড সিকিউর যে কোর্সটা আমি চালাচ্ছি, এমসিকিউ এন্ড সিকিউ সলভের যে কোর্সটা আমি চালাচ্ছি, এই কোর্সটা তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস যদি ইচ এন্ড এভরি ক্লাস যদি তোমরা কেউ করো, ইচ এন্ড এভরি ক্লাস যদি তোমরা কেউ করো, আশা করি ইচ এন্ড এভরি ক্লাস তোমরা কেউ করলে আশা করি তোমাদের বায়োলজিতে, যেহেতু আমি আপাতত বায়োলজি নিয়ে কাজ করতেছি, বায়োলজিতে এ প্লাস কেউ আটকাতে পারবে বলে মনে হয় না। বায়োলজিতে এ প্লাস তোমাকে কেউ আটকাতে পারবে না। আমি সেভাবে তোমাদের প্রিপেয়ার করে দেওয়ার জন্য ক্লাসগুলো নিব, বা সেভাবে ক্লাসগুলো সাজাবো। কেমন? তো আজকে ছিল এই পর্যন্তই। আমার জন্য দোয়া করিও, সবাই ভালো থেকো। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট দিন, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের পেজ থেকে লাইভ হবে।
তো নেক্সট ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে থ্যাঙ্কস। সাথে থেকো টুটুলস একাডেমির। দেখা হবে নেক্সট ক্লাসে, অবশ্যই নতুন কোনো টপিকে নতুন একটা অধ্যায় নিয়ে, কেমন? আচ্ছা, তো সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আর অবশ্যই যারা এখনো শেয়ার করো নাই তারা ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবে। ওকে, ক্লাসটা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, ক্লাসটা কাইন্ডলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে, কেমন? ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দিবে। তো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খুদা হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।